তো বেটার আমার মনে হয় আমরা যদি এটাকে একটা জায়গায় আনতে পারি, সো দ্যাট আমরা এই শহরটাকে আমরা এটা যে ক্লিন সিটি যেটা বলছে প্রকৃতিক অর্থে যে ক্লিন সিটির রূপ দিতে পারবো আমরা, এবং গ্রিন সিটির কথা বলছে ওটা আমরা রূপ দিতে পারবো। তো প্লিজ আপনারা যদি কারো কোনো বক্তব্য থাকে এ ব্যাপারে কিভাবে আমরা এটাকে সাকসেস করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা বক্তব্য রাখতে পারেন, এবং পরিচয়টা দিয়ে বক্তব্যটা রাখলে ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আর একটু সামনে উঠে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অধ্যকার মত পরিবার সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত সম্মানিত মেয়র মহোদয়, উপস্থিত 4 জনের ডিসি মহোদয়, কর্মকর্তা এবং পরিবহন জগতের আমার পরিচয় মোহাম্মদ সিদ্দিক মিয়া, চট্টগ্রাম সিটি ইউনিয়ন যানবাহন মালিক ও চালক পরিষদ। আমি অত্যন্ত আনন্দিত যে মেয়র মহোদয় প্রথম ফিউলার দিয়ে শুরু করেছেন। বিগত পতিত স্বৈরাচার হাসিনার পতনের আগ পর্যন্ত এই ব্যাটারি চালিত রিক্সা গত 15 বছরে বিভিন্ন সল ছাত্রীর মাধ্যমে, কলা কৌশলের মাধ্যমে দিনে দিনে এটা রাজকারী করিনি। অত্যন্ত পরিতাপের বিষয়, 5 তারিখের পরে স্বাধীনতা অর্জন করতে গিয়ে সব সেক্টরের মানুষ যে স্বাধীনতা ভোগ করছে, তদ্রুপ আমার রিক্সা তোলারও স্বাধীনতার অংশ হিসাবে সে রাস্তায় উঠে গেছে। অত্যন্ত দুঃখজনক এবং সত্য যে দিন শেষে শহরটা আমাদের, মেয়র মধ্যে যে কথাটা বললেন, এই শহরটাকে পরিষ্কার রাখার জন্য নৈতিক দায়িত্ব আমাদের। আমার সন্তান, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমি যখন রাস্তা থেকে বেরোই তখন যে অবস্থা, আমার বাসার শান্তিবাগ আবাসিক এলাকায় আমি রাস্তায় উঠতে 30 টাকা দিয়ে আমাকে উঠতে হয়। কিন্তু আমার কাছে কষ্ট লাগে এই জায়গাতে যে আমি তাদেরকে নিবৃত্ত করার মতো যখন ডাক দিই তখন তারা কথা শোনে না। কিন্তু আজকের যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আমরা আশা করবো, আমরা সার্বিক সহযোগিতা করবো। ডিসি মহোদয় সাহেব আসছেন, এখানে ডিসি আসছেন, মেয়র মহোদয় আসছেন, নেতৃবৃন্দ আসছেন। আমি কেউ সাথে ক্লাস করার জন্য আসি নাই। আমি আবারও বলি বিনয়ের সহিত, যে জায়গাতে গাড়িটা চলে গেছে আইন করে কোনো অধ্যাদেশ জারি করে এটাকে তুলে দেওয়া কোনো সম্ভব না যদি আমরা নিজেরা সহযোগিতা না করি। আমি আমার অবস্থান থেকে আমি আজকের এই উপস্থিতিকে অন্তত এই গ্যারান্টি দিতে পারি যে আমাদের একটা সময় দেওয়া হোক নির্দিষ্ট, ওই সময়ের ভিতরে আমরা রাস্তাটাকে পরিষ্কার করার জন্য পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, আছে সার্বিক সহযোগিতা আমরা করবেন। আর আমরা চাই যে শহরটা পরিষ্কার করার জন্য আমরা নিজ থেকে পুলিশ আমাদেরকে সহযোগিতা করলে আশা করি আমরা 1 মাসের ভিতরে আগের জায়গায় আমরা ফিরে যেতে পারি। বাট অনাকাঙ্ক্ষিত ঘটনা, প্রায় প্রত্যেকটা জোনে মিলে আনুমানিক 18 থেকে 2000 গাড়ি ডাম্পিং এ আছে। আমি বিনয়ের ডিসি মহোদয় আমার কাছে আসেন, আমি যাই, ওনারা সহযোগিতা করতে। কিন্তু এই গরিব মানুষগুলো যখন 10 দিন জেল দেওয়া হয় তাদেরকে, তখন এই গাড়িটার যে অবস্থা হয়, মালিকের যে অবস্থা, প্রত্যেকটা টাকা মালিককে আমার চালক পরিশোধ করতে হয়। আমি অত্যন্ত বিনয়ের মহোদয়কে বলবো, অনুরোধ করার জন্য যে সার্বিক পরিস্থিতি যেটা আছে ওইটা ওই প্রচলিত বিধান রেখে আমার গাড়িগুলো যেন 48 ঘন্টা ছেড়ে দেওয়া হয়। বাট আগামী দিন থেকে আমরা দায়িত্ব নিয়ে কথা বলবো যে এই গাড়িগুলো যেন রাস্তা না ওঠে, এই গ্যারান্টি অন্তত আমাকে সুযোগ যদি দেন আপনারা, অন্তত 15 থেকে 1 মাসের ভিতরে আমরা সরকার পরিষ্কার করি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি মারুফ, মেয়র মহোদয়ের এপিএস। জি, আমরা এই যে 5ই জানুয়ারি 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় মানে প্রত্যেকটা গাড়ি নিয়ন্ত্রণহীনভাবে চলছে, কারো কোনো দায়বদ্ধতা আছে বলে মনে হচ্ছে না। আমরা যখন এমনভাবে যানজট সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা বাস বলেন, মিনি বাস, সিএনজি, অটো রিক্সা সবগুলো যার যার মতো করে চলছে। এখানে কেউ কারো কথা শুনতেছে না। এই ব্যাপারে আমাদেরকে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নেতৃবৃন্দরা যায়, তখনই বলতেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বিভিন্নভাবে আমরা সম্মুখীন হচ্ছি। রাত 12টা পর্যন্ত আপনার রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকে। নিউ মার্কেট এলাকায় পুরা যানজট সৃষ্টি। রাত 2টা পর্যন্ত আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা করে তাদেরকে উঠাতে হয়। বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন স্টেশনে, বড় বড় যেখানে আছে নিউ মার্কেট থেকে শুরু করে, তারপরে আছে আপনার আগ্রাবাদ, সব জায়গায় বাস দাঁড়িয়ে থাকে রাত 2টা পর্যন্ত। এখানে
রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে থাকে 2টা পর্যন্ত নিয়ন্ত্রণহীনভাবে চলছে। এখানে সকল সংগঠন এসেছে। এখন মেয়র মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে সকল সংগঠন তাদের একটা নীতিমালার মধ্যে যে কিভাবে এই যে নিয়ন্ত্রণ আনবে এগুলো আলোচনা করার জন্য প্রত্যেকটা সংগঠনের সভাপতি থাকলে যদি তারা বলে, এটাই হচ্ছে আজকের বিষয়। ওইভাবে বললে এলোমেলো হবে। আমাকে একটু ইয়ে করবো, বলেন না। মানে প্রাথমিকভাবে একটু স্যার বলি, তাহলে পরবর্তী দরকার আবার বললাম। বলেন না। স্যার বলতে পারেন। থ্যাংক ইউ। আজকের এই সভায় উপস্থিত আমাদের নগর পিতা বা নগর মেয়র মহোদয় সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের আগত স্টেক হোল্ডার, পরিবহন নেতা, মালিক, শ্রমিক সহ শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু সংক্ষেপে একটু বলি ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে মনে হয় আলোচনাটা ভালো হবে। এটা স্যার খুবই একটা ভালো উদ্যোগ যে প্রথম দেখলাম যে সিটি কর্পোরেশন থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। স্যার এটা অবশ্যই একটা নগরবাসীর জন্য ভালো কিছু বয়ে আনবে। স্যার এখানে যদি আলোচনা যদি আমরা করতে যাই, দেখা যাবে বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করবে। এটা আসলে ওই যে গোছালো যে বিষয়টা, এটা অনেকটা মানে ছন্দ ছাড়া অথবা ছন্দ পতন ঘটতে পারে। কারণ এখানে যারা আছেন তারা মুদ্রা কথা হচ্ছে যার যার বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করবেন। যেমন কেউ আসছেন এখানে ব্যাটারি রিক্সার পক্ষ হয়ে, কেউ আসছেন সিএনজি, এইভাবে বিষয়গুলো। তো আমি সার্বিক বিষয় বলি। এখন আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে চট্টগ্রাম সিটিকে একটা সুন্দর মানে সুশৃঙ্খল ওয়েতে যাতে আমরা পরিবহনটা মানে রান করে, এই জিনিসটাই। হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার আমার কিছু অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে আমরা স্যার ওইয়াতে যাব না, ব্লেম গেমে যাব না। কারণ এখানে অনেক ফ্যাক্টর আছে। অনেকে অনেক কিছু বলার চেষ্টা করবে যে চট্টগ্রাম শহরের জন্য একটা স্মুথ শহরের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 25% রোডের প্রয়োজন আছে, যেখানে আছে 7 to 10% চট্টগ্রাম সিটিতে। ওই সব জায়গায় যাবো না। এগুলো সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের এখানে মেইন সমস্যাটা স্যার প্রথম হচ্ছে যে পার্কিং সমস্যা। যখন আমার ট্রাফিক ডিভিশন থেকে আমরা যখন কাউকে নো পার্কিং এর মামলাটা দিতে যাই, তখন খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে তাহলে আপনি যে আমাকে নো পার্কিং এর মামলাটা দিচ্ছেন, তাহলে হোয়ার ইজ মাই পার্কিং, মানে আমার পার্কিং প্লেসটা কই? এই উত্তরটা আমরা দিতে পারি না। তো আমার মতে স্যার আমাদের মানে যৌথভাবে সিটি কর্পোরেশনকে উদ্যোগী হয়ে প্লাস আমরা ট্রাফিক ডিভিশন আছি, অতি সত্বর চট্টগ্রাম শহরে পার্কিং প্লেসটা নির্ধারণ করা জরুরি। এটা এরকম হতে পারে, আমি শুধু সমস্যা বলবো না, আমি পাশাপাশি একটু সম্ভাব্য কি হতে পারে সেটাও আমি একটু মানে দিতে পারি, মানে সাজেশনটা দিতে পারি। এটা ফলপ্রসূ হতে পারে, নাও হতে পারে। হচ্ছে চট্টগ্রাম শহরে আমরা যদি স্যার প্রথমে মেইন রুটটাকে টার্গেট করি, আমাদের চট্টগ্রাম শহরের মেইন রুট হচ্ছে কোনটা? কালুরঘাট থেকে ইয়া পর্যন্ত, পতেঙ্গা পর্যন্ত, যেটা 10 নম্বর রুটটা বলা হয়। এটা হচ্ছে চট্টগ্রাম শহরের একমাত্র মেরুদণ্ড যেটাকে বলা হয়। আমরা স্যার প্রথমে ওইটাকে টার্গেট করি। ওইখানে রাস্তার পাশে আমরা পার্কিং এর বিষয়টা, যেমন স্যার প্রাইভেট ভেহিকেলগুলো আছে, সিএনজি যেগুলো আছে, এই সমস্ত গাড়িগুলো, এগুলো কিন্তু আসলে পার্কিং এর কোনো জায়গা নাই। আনফর্চুনেটলি দেখা যায় রাস্তার পাশে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলো আছে, মার্কেটগুলো আছে, তারা তাদের যে পার্কিংগুলো আছে, পার্কিংগুলোকে অকুপাইড করে রেখেছে অন্য কাজে। তো এই পার্কিং প্রথমত হচ্ছে যে পার্কিং মার্কেট মুখকেন্দ্রিক যে মার্কেটগুলো আছে, এদের যে পার্কিং স্পেসগুলো, এগুলো একটু উন্মুক্ত করা দরকার স্যার। এগুলো উন্মুক্ত করা দরকার। এই ক্ষেত্রে সিডিএ নিজস্ব আমার মনে হয় ইয়ে আছে, ওই যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মতো ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের সিটি কর্পোরেশনও আছে স্যার। ওই যে সমস্ত জায়গায় যতগুলো পার্কিং থাকার কথা সিডিএর কাছে নিশ্চয়ই প্ল্যানে আছে, ওগুলো যদি অকুপাইড হয়ে থাকে, এগুলোকে উন্মুক্ত করলে দেখা যাবে যে মার্কেট কেন্দ্রিক যে গাড়িগুলো আসে, এগুলো অনেকগুলাই বেশিরভাগই ওই মার্কেটের নিচে পার্কিং এর সুযোগ পাবে। এখানে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করেছি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে, যেমন একটা মার্কেটে যদি দোকান থাকে ধরে নিলাম 100টা, পার্কিং প্লেস আছে 50টা, কিন্তু আনফর্চুনেটলি দোকান মালিকরা নিজেদের গাড়ি রেখে দেয় স্যার অনেক জায়গায়। তো তাহলে যারা কাস্টমার তারা গাড়িগুলো রাখবে কোথায়? স্ট্রিট পার্কিংগুলো তাহলে হয়
স্ট্রিট পার্কিং এর জন্য যেটা করা যায়, আমাদের চট্টগ্রাম শহরের এই মেন রোডের পাশে কিছু জায়গা আমাদেরকে স্যার নির্ধারণ করতে হবে, যেখানে স্যার পার্কিংগুলো নির্ধারণ হতে পারে। আমি স্যার এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন আমার ট্রাফিক নর্থ ডিভিশনে যদি সানমার্ট থেকে 2 নম্বর গেট পর্যন্ত ধরেন স্যার, ফ্লাইওভারের নিচের অংশটা দেখবেন স্যার রাস্তার পাশে এটা রয়ে গেছে, এমনি অব্যবহৃত থেকে যায়, অনেক সময় স্যার দোকানের মালপত্র রাখেন। এই জায়গাগুলোকে পার্কিং এর জন্য নির্ধারণ করে দেওয়া যায় যে এখানে পার্কিং, তাহলে গাড়িগুলো ওইখানে ঢুকে গেল। এই ধরনের স্যার বিভিন্ন স্পটগুলো চিহ্নিত করে করে আগে পার্কিং এর প্লেসগুলো আমাদের নির্ধারণ করে দিতে হবে, তাহলে স্যার কিছু পার্কিং ঢুকে যাবে। আচ্ছা, আর এখন চট্টগ্রাম শহরে আমরা যে যানজটটা দেখি, যানজটের অনেক কারণ আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যদি চট্টগ্রাম শহরে যদি আপনি দিনের 12টা বাজে 11টায় এখন যান, এখন তো রাস্তার মধ্যে চাপ নাই। চাপ থাকে কখন? অফিস আওয়ার, স্কুল আওয়ার। আনফর্চুনেটলি চট্টগ্রাম শহরের বড় বড় স্কুলগুলো হচ্ছে সবগুলো কোথায়? চট্টগ্রাম শহরের মেইন ইয়ার মধ্যে হবে, যার কারণে এখানে যানজটটা হয়। আপনি দেখবেন ওই সময়ের পরে কিন্তু রাস্তায় খুব একটা চাপ পাবেন না, কিন্তু তারপরেও আপনি চাপ পাবেন মোড় কেন্দ্রিক চাপটা কেন হয়, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এখানে পরিবহন মালিক যারা আছেন তারাও আমার উপর নাকশ হবেন, কিন্তু বাট আই হ্যাভ টু সে, ওইটা হচ্ছে এখন যদি স্যার রাস্তা যদি ক্লিয়ার দেখবেন, তারপরে দেখবেন মোড়ের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, 4-5টা বাস দাঁড়িয়ে থাকে। এরা আড়াআড়ি করে মোড়ের মধ্যে এমন ভাবে একটাকে একটা আড়াল করে দাঁড়ায়, মাথাটা। এটার একটা কারণ আছে স্যার, আমরা কিন্তু ঘোড়ায় হাত দিতে হবে। কারণটা হচ্ছে মালিক যারা আছেন আনফর্চুনেটলি তারা গাড়ির ড্রাইভারকে বাসটা সারাদিনের জন্য ইজারা দিয়ে দেন। এই ইজারাবতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ড্রাইভারকে মালিকরা যেটা করেন যে আমি জানি না, তুই সারাদিন গাড়ি চালাবি, বিকেলবেলা সন্ধ্যাবেলায় আমাকে 2000 অথবা 3000 টাকা দিবি। এই 2000-3000 টাকার জন্য এই ড্রাইভারগুলো তখন পাগল হয়ে যাবে অশুভ প্রতিযোগিতার নামে। এরা একটা প্যাসেঞ্জারও মিস করতে চায় না, যার কারণে তারা আড়াআড়ি করে করে গাড়িগুলো রাখে, পিছনে তেল হয়, রাস্তায় যানজট হয়। এখন এটা তো একটা কারণ, তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? ভেরি সিম্পল, আমাদের কাছে উদাহরণ আছে। আমরা এখানে সোনার বাংলা পরিবহন দেখেছি, মেট্রো সার্ভিস দেখেছি। অবিলম্বে স্যার এটাকে অন্তত এই রোডটাকে পাইলট বেসিসে কোম্পানি ফরম্যাটে নিয়ে আসতে হবে স্যার। কোম্পানি ফরম্যাটে বাসগুলোকে যদি নিয়ে আসা হয়, কিভাবে নিয়ে আসা যায়? যেমন 10 নম্বর রুটে এটা করা যায় যে বাসগুলাকে একটা কোম্পানিতে, সকল বাসগুলাকে একটা কোম্পানি একটা ব্যানারে থাকলো, হিউম্যান হলারগুলো একটা ব্যানারে থাকতে পারে। এই কোম্পানিগুলা তাদের নির্দিষ্ট কাউন্টার থাকবে, যেটা সোনার বাংলা পরিবহনের আছে, তারা আমরা নির্ধারণ করে দিব মোড় থেকে বাইরে গিয়ে নির্দিষ্ট স্পটে তার টিকিট কাউন্টার থাকবে, ওইখানে গিয়ে দাঁড়াবে। আপনারা যদি খেয়াল করেন, আমার সাথে একমত হবেন আপনারা, এই দুইটা পরিবহনের কথা যেটা বললাম, তারা ট্রাফিকের মামলা খাওয়ার হার হচ্ছে তাদের 5%, আরো কম। কারণ কি? তারা মোড়ে দাঁড়ায় না, কারণ ড্রাইভারের দিন শেষে 2000 টাকা দেওয়ার মতো টেনশন নাই, সে তার স্যালারি ফিক্সড, সুতরাং তার মধ্যে এই প্রতিযোগিতাটা নাই। এখন যদি কোম্পানি ফরম্যাটে আসে, গাড়িগুলো যদি নির্দিষ্ট কাউন্টারে দাঁড়ায়, নির্দিষ্ট সময় পর পর যায়, তাহলে মোড় কেন্দ্রিকে জটলাটা কমে যাবে। এভাবে যাকে হিউম্যান হলারকে করা যায়, বাসকে করা যায়, এই জিনিসটা যদি এই রোডটাতে করা যায়, তাহলে স্যার এই উপদ্রবটা অনেকটা স্যার কমে আসবে স্যার। তারপর স্যার স্কুল কেন্দ্রিক, যেমন আপনারা যদি খেয়াল করেছি, আমার বাড়ি চিটাগং, তো আমি চট্টগ্রাম শহরে ছোটকাল থেকে বেড়ে ওঠা, সুতরাং চট্টগ্রাম শহরের রাস্তাঘাট সম্বন্ধে আমার একটু মায়া বলেন আর ইয়া বলেন সেটা আছে। এই যে বাবা স্কুলের সামনে নির্মাণ কাজটা চলছে আজকে কতদিন ধরে, ধারণা আছে আপনাদের? অনেকদিন বলতে এটা 1.5 বছরের কাছাকাছি, গত রমজানেরও আগে। এই একটা জায়গাতে বাবা স্কুলের সামনে এসে গাড়িগুলো স্লো হয়ে যায়, মনে হয় যে পুরো শহরটা যানজট হয়ে যায়। স্যার এই যে নির্মাণ কাজ যেগুলা, এগুলা স্যার ডিউ টাইমে শেষ করা দরকার। বিশেষ করে বাবা স্কুলের কারণে কিন্তু এই রোডটা মারাত্মক একটা প্রেশার হয় ওই র্যামের নির্মাণের ফলে। তো আমি স্যার আপনার কাছে যেটা অনুরোধ করবো, দুইটা পয়েন্ট বললাম, একটা হচ্ছে পার্কিং স্থান নির্ধারণ, আর একটা হচ্ছে যে গাড়িগুলোকে কোম্পানি ফরম্যাটে নিয়ে আসা, আর পরে আমি আলোচনা করব। আর 3 নম্বর একটা জিনিস আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে স্যার আপনি যদি খেয়াল করেন দেখবেন, আপনি চট্টগ্রামের মানুষ, কিছু অপরিকল্পিত গোল চত্বর করা হচ্ছে স্যার। যেমন আমি ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেকবার আমি আপত্তি দিয়েছিলাম, আমাদের কথা ঠিক নাই, এরকম গোল চত্বরগুলো আমাকে দেন। হ্যাঁ আমি দিচ্ছি স্যার। এখন আমি বললাম যে যেমন অক্সিজেন মোড়টা যদি খেয়াল করেন, এখানে একটা চত্বর বানানো হয়েছে, আপাতত আমরা বলে এটা স্টপ রেখেছি। কারণ একটা জিনিস বুঝতে হবে, যে এই চত্বরটাতে এখানে অনেক ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের স্যাররা আছেন,
বলতে পারবেন। ওটার যে পরিমাণ পরিধি, মাঝখানে একটা বিশাল বড় গোল চত্বর করে ফেলা হয়েছে, কিন্তু ওই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন। বড় বড় লং ভেহিকেল কাভার্ড ভ্যানগুলো যায়, তো ওই গাড়িগুলো ঘুরবে কিভাবে ওই জায়গায়? স্মুথলি ঘুরতে পারবে? তাহলে তো আপনার হাঁটাদারি রোড জ্যাম হবে, খুব স্বাভাবিক। তো এখানে একটা অপরিকল্পিত বড় গোল চত্বর করে ফেলা হয়েছে। ওই অবিলম্বে সেই গোল চত্বরটাকে আমার মনে হয় রিডিজাইন করে এটাকে ছোট করে আনতে হবে। আর একটা দেখলাম চকবাজার মোড়ে, আলিখা মসজিদ মোড়ে, এই দেখবেন ওইখানে একটা গোল চত্বর করা হয়েছে, ওখানে গাড়ি ঘুরতে পারে না, বাস করতে পারে না। এই ধরনের এগুলো করার সময় আমি জানি না কারা অনুমতি দেয়, এটা কি সিডিএ কিংবা এখানে কিনা আমি জানি না। এগুলো মনে হয় আমার ট্রাফিক ডিভিশনের সাথে একটু সমন্বয় করে নিলে হুলি ব্রিজেরটা কেমন? ওইটাও অপরিকল্পিত। এগুলা স্যার এই বিষয়গুলো এটা একটু স্যার আমি বলিও পরে। এই দুইটা জিনিস বললাম। হ্যাঁ, আরেকটা জিনিস, এগুলো তো স্যার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো, কেউ এটা অন্যভাবে নিয়েন না, সিডিএর অনেক প্রতিনিধি আছেন, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যামের কাজ চলছে। যখনই কাজটা শুরু হয়, আমি ট্রাফিক উত্তর ডিভিশন থেকে দায়িত্ব নিয়ে ম্যাক্সের ইঞ্জিনিয়ারদেরকে কয়েকজনকে আমার অফিসে ডেকেছি, মিটিং করেছি, পত্রিকা নিউজ হয়েছে। আমি বলার চেষ্টা করেছি জিএসির সামনে যে র্যাম্পটা নামছে সেটা একসময় চট্টগ্রাম শহরে যানজটের অন্যতম কারণ হবে, এবং এটার কারণে জিএসিটা প্রচন্ড রকম প্যাক্ট হবে এক সময়, এটার জন্য চট্টগ্রামবাসী ভুগবে। এবার কিভাবে ভুগবে সেটা আমি বলে দিতে পারি এখানে। আপনারা দেখেন জিএসিতে পেনিনসুলার ঠিক সামনে কিন্তু র্যাম্পের উঠার পথটা, এর রোডটা কত লেনের? মাত্র 3 লেন। এখন যদি র্যাম্পটা যদি নামার সময় 1.5 লেন খেয়ে ফেলে, আর বাদ বাকি লেন কতটা থাকে? 1.5 লেন। এখন মেইন রোড, এর পাশে কিন্তু একটা ইউটার্ন আছে, খেয়াল করেছেন? ইউটার্ন আছে, তারপর জিএসি মোড়, সবাই এসে একসাথে কিন্তু র্যামে ওঠার চেষ্টা করবে, এলিভেট এক্সপ্রেসওয়েতে ওঠার চেষ্টা করবে। তাহলে দেখেন জাকির হোসেন রোড থেকে যে গাড়িগুলো আসবে তারা এসেও র্যাম ধরার চেষ্টা করবে এলিভেট এক্সপ্রেসওয়েতে, গোলপাহাড় এসে ওঠার চেষ্টা করবে, প্রবর্তক এসে চেষ্টা করবে, পাঁচলা 2 নম্বর গেট, দেন বাইজিৎ, সবাই এসে ওই জায়গায় একসাথে আসবে। একসাথে যখন এসে এই যে 1.5 লাইন খেয়ে ফেলছেন আপনি, 1.5 লাইনের ওইখানে এসে তো একসাথে জড়ো হবে, তখন ওইখানে একটা বটলনেক সৃষ্টি হওয়ার পরে যদি পিক আওয়ার হয়, ওই ট্রেলটা পিছনে গিয়ে জিএসির মোড়টাকে প্যাক করে ফেলবে। তখন দেখা যাবে আপনার ওই ফ্লাইওভারের উপরে জাম হয়ে গেছে, ওইদিকে চলে গেছে আপনার বাইজিদের দিকে, বহদ্দারহাটের দিকে। তখন আর সাধারণ মানুষ বুঝবে না, গালি দিবে এই ইউনিফর্ম ওয়ালা ট্রাফিক পুলিশকে, আর কিছু করার নাই। তাহলে স্যার ওই জায়গাটাতে যদি এটা করা হয়, এটা আমি যখন মিটিং ডেকেছিলাম, আমি সিডিএর যিনি ম্যাক্সের পিডি আছেন ওনাকেও বলেছি এটা রিডিজাইন করা যায় কিনা। খুব সুন্দরভাবে করা যায় তো স্যার, কারণ রাস্তার পাশে ফুটপাতের পাশে কিন্তু দোকানপাট আছে, দেখছেন স্যার। আর ওখানে র্যাম না হলে অসুবিধা কি? ওইটা তো বলছি স্যার, এটা বলবো, কিন্তু যদি করাই লাগে তাহলে রাস্তার এক পাশে তো ওই জায়গাগুলো তো আমি যতটুকু জানি দোকানগুলা ইচ্ছে করলে উচ্ছেদ করা যায়, এরকম অবস্থায় আছে। রাস্তার এক পাশ করে যদি ঘুরে নেওয়া যেত তাহলে মেইন রোডের উপর চাপটা পড়তো না। আর সবচেয়ে মুদ্রা কথা আপনি যেটা বলেছেন স্যার, ওই র্যাম্পটা ওইখানে না করে একটু সামনে গিয়ে যদি জমিতুল ফালার ওইদিকে করা হইতো, তাহলে আপনার ওই কাজের দেরি থেকে যে গাড়িগুলো আসে ওইগুলো ধরতে পারতো। তো আমার মনে হয় এই র্যাম্পটা নামার ফলে এটা জিএসির উপর একটা প্রচন্ড রকম চাপ পড়বে ইন ফিউচারে। তো স্যার আমি প্রাথমিকভাবে এতটুকুই বললাম, এরপরে স্যার আলোচনা আসলে আরো বলবো স্যার। তো ধন্যবাদ স্যার আপনাকে স্যার বলার সুযোগ দেবেন। স্যার আমি মোহাম্মদ নূর মধু, চট্টগ্রাম অটো রিক্সা সিএনজি চালক দলের মহানগর প্রেসিডেন্ট। প্রথম প্রশ্ন হইতো স্যার, আমার কাছে প্রায় 7টা থেকে 8টা ধূমপাতির মামলা আছে, এক একটা মামলা 5,000 থেকে 6,000 টাকা। একটা গাড়ি সিএনজি, এই সিএনজি গাড়ির জন্য মনে করেন রাস্তায় চলে, তো ওইটাকে ধরার জন্য একটা পাটাও আছে, একটা গ্রাম গাড়ি আছে, শহরে চলে। তারপরে আপনার প্রাইভেট গাড়ি ভাড়া মারে, উবারে ভাড়া মারে, আবার উবাই একটা আছে। একটা গাড়িতে একজন মানুষের যদি 10 জন মানুষের ধরে, এটা কি অস্তিত্ব থাকে? এই গাড়িটার দাম বলে 24 লাখ টাকা 22 লাখ টাকা। তো সেই গাড়িটা তো 24 লাখ টাকা 22 লাখ টাকা হয়, তো সেই গাড়িটা চালাইয়া ড্রাইভার পাগল হবে না বা অ্যাক্সিডেন্ট করবে না, তার কোনো নিয়ম গ্যারান্টি নেই, কারণ কোম্পানিরাও কোনো ছাড় দিচ্ছে না। আমাদের একটা ডিসিশন ছিল যে গ্রাম গাড়ি অটোরিক্সা উচ্ছেদ হবে,
আমাদের পূর্ণ ইনকাম চলে যাবে। কিন্তু আমরা দেখতেছি এই পর্যন্ত নিউ মার্কেটের এলাকায় শত শত হাজার হাজার অটোরিকশা গ্রাম গাড়ি এখনো উচ্ছেদ হয় নাই, কিন্তু ইনকাম আমাদেরকে 1000-1100 টাকা নিয়ে গেছে, অলরেডি রানিং চলতেছে। কেউ 15 দিনের মাথায় নিয়ে গেছে, কেউ 1 মাসের মাথায় বরাবর কথা রাখছে, আবার কেউ 15 দিনের মাথায় নিয়ে গেছে, কেউ আবার 1 মাস বরাবর কথাটা ঠিক আছে। এরপরে কেউ আবার একটা গাড়ির ইনকাম এক রেট থাকবে, কেউ না 900 টাকা, কেউ না 950 টাকা, কেউ না 1000 টাকা, কেউ না 1050 টাকা। এটা কি আসলে ইলিশ মাছ না রুইটা মাছ নাকি রুই মাছের কোনো সিস্টেম আছে আমরা জানি নাই, কারণ গাড়ি তো সিএনজি গাড়ি তো একটা গাড়ি একটা রেট থাকবে, এটা তো 5টা রেট হতে পারে না নাকি? তো আমার কথা হইলো যদি আজকে আমরা 1000 টাকা ইনকাম দিয়া 500 টাকা বাজারে খরচ হয় না, 500 টাকা কামাইতেও পারি না। আমি 15 দিন গাড়ি চালাইয়া 1000 টাকা কোম্পানি গেছে ধরার, এখন আমি গাড়ি চালাবো না চুরি করবো, আমি ডিসিশন নিতে পারতেছি না, কি করব? কারণ আমার তো নিরুপায়, কোম্পানির কাছে ছাড় নাই। আপনারা আন্দোলন করছেন ইনকাম কমানোর জন্য। বর্তমান পরিস্থিতি যদি আমাদের দেশের সোনার বাংলাদেশ গড়া হয়, সোনার বাংলাদেশ জন্য যদি আমরা এই দুর্নীতি মুক্তি করা হয়, তো আমাদের এই ক্ষেত্রে স্যার কেন এটা হচ্ছে না? আমরা মানলাম এটা কি 6 মাস 1 বছর রাখা যাচ্ছে না, দেশের পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হলে ঠিক আছে পুনরায় ইনকাম চলে যাবে, 1 মাস পরে চলে গেল, কিন্তু অথচ আপনিও তো সিটির ভিতরে রেট দিতেছেন স্যার। তো রেট যখন দিতেছেন, ডিসি সাহেব দিতেছে, প্রশাসনের সমস্ত কর্মকর্তা আছে, ট্রেড ইউনিয়নের সমস্ত বা সংগঠনের সমস্ত নেতাকর্মী আছে, কি গ্রাম গাড়ি আছে বা অটোরিকশা আছে কিনা, ওনারা এটা বাস্তব বলবে কথাটা, আমি শুধু মুখে বললাম কিনা। তো এখন আমার প্রশ্ন হলো এই যে 7টা মামলা 3000 টাকা করে আর 1000 টাকা করে ইনকাম, কেউ নেয় 900 টাকা, কেউ নেয় 950 টাকা, আমরা কোন জায়গায় যাব? কি শহর কে একটা না আলাদা? ঢাকা সিটি কর্পোরেশনে 1000 টাকা করে মামলা রেট করতে এই ছোট গাড়ির জন্য, আর চট্টগ্রামে একটা মামলা আসছে 10,000 টাকা। স্যার ওদিন এক মুরব্বী চলে গেছে আমার বাসায়, আপনার বাসায় নাকি এই মামলাটা নিয়ে গেছিল, এই মুরব্বী বলতেছে আমাকে মেয়র সাহেব পাঠাইছে। কি মেয়র সাহেব পাঠাইছে? আমার মামলা একটা 10,000 টাকা, আমি খুঁজতে খুঁজতে আপনার বাসায় চলে আসছি, আমাকে 8টা বাজে ঘুম থেকে ডাকি, উনি আমার মামলাটা হাতে ধরাই দিল, আমি ফটোকপিটা রাখলাম। তো উনি বলছে আমি বাড়ি থেকে আসে উঠাইবো, কি বাড়ি থেকে আসবে না থাইবে আমি তো আর আমার জানা নাই উনি আসবে কিনা। তো আমার কাছে 7টা মামলা আছে। তো এখন এই পরিস্থিতির মোকাবিলা আমরা নেই কিস্তি টিস্তি নিয়ে ওর বড় দেখা যাচ্ছে এলোমেলো, বাসা ভাড়াটা মানে সমস্ত কিছু আমাদের মাথায় আর ধরে না। তখন আমরা রাস্তায় গেলে কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমরা রাস্তায় গেলে নিয়ন্ত্রণ থাকে না। ওদিকে বাচ্চা কাচ্চাও পূর্ণ সবকিছু দিতে পারতেছি না, বউ বাচ্চারাও গালাগালি করে, জমিদারও গালাগালি করে, এদিকে কোম্পানিও ইনকাম শর্ট হইলে গালাগালি করে, যাচ্ছে তো আছে সারাদিন গাড়ি চালায়, রোদ বৃষ্টি ধরে, উল্টা পাল্টা হইলে যাত্রীরাও আমাদের গায়ের উপরে হাত তুলে, এটা কোনো অবাস্তব না। এখন আমরা মূল প্রস্তাব বলো, মূল প্রস্তাবটা বলো। এখন স্যার আমাদের মূল প্রস্তাবটা হয়েছে যে আমাদের এই প্রত্যেকটা গাড়ি জমিতে যদি সিটির ভিতরে জমজট নিরসন করতে হয়, আমার মনে হয় অবৈধ গাড়ি ধুইলে মনে হয় সঠিকভাবে একবারে আর কোনো এই যানজট থাকবে না। যে অবৈধ গাড়ি, যে ব্যাটারি গাড়ি, গ্রাম গাড়ি এবং বিভিন্ন বাস, প্রাইভেট সিএনজি বা বিভিন্ন স্টিকার লাগাল গাড়ি, এগুলো ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে দৌড়ে দিলে মনে হয় আমার যানজট থাকবে না। এক মূল প্রসঙ্গ এটা। আর আমাদের এই মামলাগুলোর বিবেচনা আর ইনকামের বিবেচনার ব্যাপারে আমরা একটা কথা রাখলাম। তুমি ডাবল মামলা বলতেছো না সিঙ্গেল মামলা? স্যার এগুলো তো সবগুলো ডাবল মামলা। 6,000 টাকা স্যার নো পার্কিং, যেটা স্যার বললো যে নো পার্কিং, আমাদের পার্কিং নাই বিধায় মামলা হলে একটা গাড়ির জন্য একটাই হবে, ডাবল মামলা হবে না। ডাবল মামলা না স্যার, আমি বলতে চাচ্ছি যে ঢাকা যদি 1000 টাকা নিতে পারে নো পার্কিং মামলা, চট্টগ্রাম তো বাংলাদেশের বাইরে না। আমার স্যার এটা 6,000 টাকা এই নো পার্কিং মামলাটা কেন হবে ঢাকার? এটা তো বাংলাদেশের ভিতরে, সব জায়গায় একই নিয়ম বলতে হবে, একই নিয়ম হইতে হবে স্যার। না আইন তো আমাদের জন্য একটা আমি বুঝতে পারছি, আমি একটু আপনাকে ইয়ে করি, এই কোয়েশ্চেনের আসলে উত্তর দিতে দিতে আমরা ফেড আপ। আমি স্যার একটু বলি, এটা হচ্ছে মোটরযান আইন যেটা আছে, হ্যাঁ, যেমন ওই যে উনি বললেন যে উনি কোথায় 1000 টাকার মামলা, উনি 10,000 টাকার মামলাটা 10,000 টাকায় জরিমানা খেয়েছেন, তাই তো? কিন্তু আপনি কি এটা বলেন নাই যে কোন অপরাধে খেয়েছেন? কারণ এখানে অনেক ধারা আছে, কেন আপনি 10,000 টাকা খেয়েছেন? হ্যাঁ, আপনার ওইটা ভ্যালিড পয়েন্ট, যে স্যার উনি যে পয়েন্টটা বলছে এটা নিয়ে আমরাও কথা বলছি। যেমন ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য সেটা একটা নির্ধারিত আছে, যেটা হচ্ছে রং পার্কিং এর জরিমানাটা হয় এটা 1000 টাকা, 1000 টাকায় তো এরকম।
কিন্তু অল ওভার দ্য কান্ট্রি আর সব জায়গায় হচ্ছে ওই যে মোটরযান আইনে যেটা আছে ওইটার মধ্যে ওই যে 3,000 টাকা যেটা আছে পুরো বাংলাদেশে কিন্তু একই একই সিস্টেমে চলতেছে। হ্যাঁ, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এখন আপনারা কি জানেন এটা সরকার নির্ধারিত মানে আইন নির্ধারিত 2018 সনের যে মোটরযান আইন, সেখানে ড্রাইভিং লাইসেন্সের জরিমানা কত কত বলেন তো? ইয়েস, 25,000। বাট কমিশনার তার নিজের ক্ষমতা বলে সেটাকে 5,000 টাকা করে রাখছে, কমানোর ডিসকাউন্টের পাওয়ার। এবং আমরা ডিসিরা তখন কি করি, আরো নিজেদের ক্ষমতা অ্যাপ্লাই করে স্যার সেটা আরো কমাই দিই অনেক সময় মানুষের ইয়া দেখে। অ্যাকচুয়াল কিন্তু 25,000। আর আইনেই বলা আছে একই অপরাধ যদি দ্বিতীয়বার করা হয় জরিমানা ডাবল হইবে, বুঝে নেন। এই জন্য আপনার 5,000 টাকার মামলাটা 10,000 টাকা হয়। এটা ট্রাফিক ডিভিশনও করে নাই এ আইন, এটা আইনেই আছে। তারপরে তো আমরা স্যার আমাদের ইয়াতে এটা কমিয়ে দিই। আর স্যার ওই তখন একটু মিস করেছিলাম বলি, অনেকে স্যার যানজটের বিষয়টা বলে যে মানে ট্রাফিক পুলিশ কাজ করছে না, ট্রাফিক পুলিশের ওই যে মানে আইন প্রয়োগ করছে না। আমি স্যার নভেম্বর মাসের একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারি স্যার আপনাদের জন্য। এটা হচ্ছে শুধু নভেম্বর মাসে মামলা করেছে আমরা 4 ডিভিশনে মিলে 5,400টি, বুঝেন। কিন্তু জরিমানা আদায় হয়েছে, জরিমানা তো আমরা তো রেভিনিউ কালেক্টর না, কিন্তু তারপরে তো ইয়া করলে অফেন্স করলে জরিমানা হয় স্যার 1,38,00,000 টাকা। তারপরে আটক হয়েছে, এই যে বললেন অবৈধ গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, আটক হয়েছে 7,021টি গাড়ি। তাহলে আমরা কাজ করছি না কোথায়? কাজ করছে এখন আইন প্রয়োগ করে এত জরিমানা দিয়েও আপনাদেরকে টাকা দিতে পারতেছি না। এটাই হচ্ছে যে আমাদের ব্যর্থতা। তো এই হলো বিষয়। আর হচ্ছে ব্যাটারি রিক্সার বিষয়ে যে জিনিসটা একটু আগে বলা হলো, ওই যে আমাদের সিদ্দিক সাহেব উনি আমার ব্যাটারি রিক্সার সম্মানিত সেক্রেটারি। কিন্তু যা হোক, এই ব্যাটারি রিক্সার বিষয়ে স্যার, ব্যাটারি রিক্সাটার মধ্যে সমস্যাটা কোন জায়গায়? আমাদের এখানে বিআরটি এর ডাইরেক্টর সাহেব আছেন। ব্যাটারি রিক্সাটা স্যার মোটরযান না। আমরা যারা ট্রাফিক কাজ করি মোটরযান আইনে কাজ করি, যে সমস্ত গাড়ির ইঞ্জিন আছে ওইগুলোর বিরুদ্ধে মামলা দিতে পারি। ক্লিয়ার? তাহলে ব্যাটারি চালিত এটাতে রিক্সা, এটা হচ্ছে নন মোটরাইজড ভেহিকেল, এটার স্যার কোনো মামলার ধারা নাই। যার কারণে পজ মেশিন যেটা রাস্তায় মামলা হয় ওইখানে আপনাদেরকে মামলা দিতে পারি না। এই কারণে গাড়িগুলো কি হয়, আটক হয়। তারপরেও আমরা কাইন্ড এনাফ হয়ে এইটার কিন্তু জরিমানা কত জানেন? যদি এটা নিষ্পত্তি করি 3,000 থেকে 5,000, জানেন না? কিন্তু আমরা নেই কত এখন? অনলি স্যার রেকার বিল দিয়ে ছেড়ে দিই, মানবিক কারণে 750 টাকা দিয়ে ছেড়ে দিই। কিন্তু এই ব্যাটারি রিক্সার বিষয়টা দিয়ে যদি স্যার একটা সাস্টেইনেবল সিদ্ধান্ত যদি আমরা আসতে না পারি, তাহলে স্যার এটা আসলে আনম্যানেজেবল হয়ে গেছে। যে পরিমাণ হয়েছে, আমরা যে পরিমাণ আটক করি স্যার, এক তো রাখার জায়গা নাই, আর রেখে এটা কিছুদিন পর আবার ছেড়ে দিতে হয়, আবার তারা এসে যে ইয়ে করে চালায়। যখনই স্যার এটাকে বিরুদ্ধে অ্যাকশনে যায় আমরা, ওরা দেখা যায় আমাদের ডিসিদের অফিসে এসে শুয়ে যায়, গায়ের মধ্যে স্যার কেরোসিন ঢেলে আগুন দিয়ে দিতে চেষ্টা করে, মানে সবকিছু বিচ্ছিন্ন একটা অবস্থা স্যার আমরা পড়ি। এই ব্যাটারি রিক্সাটার বিষয়ে একটা স্যার সিদ্ধান্ত আসা জরুরি, যে ব্যাটারি রিক্সাটা এটা শহরে চলবে কি না। যদিও এটা মানে ওই যে আমরা এই একটা বিষয়। আর একটা রিটের বিষয়টা যেহেতু আসছে, মহামান্য আদালতের প্রতি সম্মান রেখেই আমার এই উক্তি। সেটা হচ্ছে এটা পেন্ডিং বলতে স্যার, এইখানে সবচেয়ে মজার ব্যাপার কি, এখানে আমাদের ওই যে আছেন ওই ওয়াজিউল্লাহ সাহেবও আছেন, এটা পক্ষে বিপক্ষে রিট হয় স্যার। মজার ব্যাপার, এক পক্ষ বলে চলবে, আরেক পক্ষ বলে চলবে না। আমি স্যার সম্প্রতি একটা উদাহরণ দিই, একদম ভেরি স্পেসিফিক উদাহরণ। এখানে টেম্পু মালিক সমিতির লোক থাকতে পারেন। 2 নম্বর গেটে স্যার আপনি দেখবেন আসার সময় মোড়ের মধ্যে দেখবেন অনেকগুলো টেম্পু আছে, বেশিরভাগ টেম্পু অবৈধ স্যার। যখনই অবৈধ টেম্পো, যে যারা বৈধ তারা ভেরি কারেক্ট, তারা বলছে যে অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যখনই স্যার ব্যবস্থা নিতে গেলাম, আমি 1 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা আদেশ পেয়ে গেছি হাতে, এই গাড়িকে কোনো ইয়ে করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না, গাড়ির রোড পারমিট চেক করা যাবে না, গাড়ির ফিটনেস দেখা যাবে না। তারপরে আরো একটা জানি কি ছিল। তো এখন স্যার যে গাড়িটা রোড পারমিট নাই, অবৈধ, তো সেটাকে আমি ইয়ার প্রতি আদেশের প্রতি সম্মান রেখে আমি তো পারছি না, এদিকে আবার ওই যে ফিটনেসও দেখতে পাচ্ছি না। তখন ওই যারা বৈধ গাড়ির তারা খুব মানে স্যার যৌক্তিকভাবেই বলে, স্যার আমরা কি অপরাধ করলাম, আমরা এত টাকা দিয়ে গাড়ি নেওয়াইলাম, সকল কাগজপত্র ঠিক রাখলাম, তারপর আমরা নো পার্কিং এর মামলা খাচ্ছি, তাহলে তো আমরা রিড করে চালাতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা, গাড়ির কাগজপত্র নাই, কিছু নাই, কিছুদিন পর পর একটা আদেশ নিয়ে আসে, এই আদেশটা প্রলং হয়, যার কারণে গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না, দোষ হয় স্যার ট্রাফিক পুলিশের। ধন্যবাদ স্যার। আমার যে একটু অভিযোগ আছে। আসসালামু আলাইকুম। একটু রাখেন, আমার অটোরিকশা টেম্পু সিএনজি আমার একটু অভিযোগ আছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবন বলছিলাম। আমরা গত 3-4 মাস আগে একটা আন্দোলন করছিলাম বৃহত্তর চট্টগ্রাম মহানগর
যেটা ইনকামের বিষয় নিয়ে, ওই মালিক পক্ষ সরিয়াসার সরকার ফালাই গেছে, কিন্তু সরিয়াসার মালিক সমিতি ফালে জানো, সরিয়াসার মালিক সমিতি কিন্তু অহনো আছে, ওরা আমাদেরকে অনগলা টিভি ধরতেছে। ওরা একটা জিনিস আমাদেরকে ব্যবহার করতেছে, যেটা আমরা ওই সময় আপনার মানবতার দৃষ্টিকে আপনার যেহেতু কোনো মতে প্রশ্নবিদ্ধ না হন, আপনার দিকে চাই আমরা আন্দোলনটা স্থগিত করেছিলাম। তারা কি করতেছে, প্রতি গ্যারেজ থেকে প্রতি গাড়ি প্রতি তারা 500 টাকা করে চাঁদা নিছে, নিয়ে তাদেরকে বলা হয়েছে যে এই শহরে কোনো আর আন্দোলন হবে না, আমাদের সাথে মেয়রের সাথে কথা হয়েছে, আপনারা 1000 থেকে 1100 ইনকাম দিতে পারেন, এই শহরে কোনো আর আন্দোলন হবে না। এরকম প্রমাণ অন্তর্ভাগে আমার কাছে 10টা প্রমাণ আছে। তা আমার প্রশ্ন হলো যে আমরা ওইখানে সাইন করছি শুধু একমাত্র আপনার দিকে চাইয়ে, আমরা আন্দোলন স্থগিত করছি শুধু আপনার দিকে চাইয়ে। এখন আমাদেরকে যদি ব্যবহার করা হয় এই জিনিসটা নিয়ে, যে সিএনজি শ্রমিক দলরা টাকা খায় আন্দোলন স্থগিত রাখছে, আমাদের চালকদেরকে বিপদ ফালাইয়া, তাহলে ওরা আন্দোলন করছে টাকা খাওয়ার লেগে, কিন্তু আমরা কি মালিক সমিতির কাছে একটা চা খাইতে পারছি না? ওদের সাথে আমরা বসছি, শুধু আপনার দিকে চাই আমরা জিনিসটা স্থগিত রাখলাম। আমি একটা কথা স্পষ্ট করতে চাইছি যে গাড়ি ইনকাম ছিল 900 টাকা, এই 2015 সালে তারা ইনকাম করেছে গেজেট অনুসারে 600 টাকা 900 টাকা, কিন্তু এটাও তো অবৈধ। ওই সময় কোনো অবৈধ গাড়ি ছিল না, আমরা 900 টাকা দিছি, আমরা দিতে পারতেছি, অবৈধ গাড়ি ছিল না, আমরা গাড়ি চালাইছি, মালিকের ইনকাম দিছি। এখন আমি মনে করছি 700 টাকা দিলেও আমরা মনে করি এটা বেশি, আমার ড্রাইভারে চালাইতে পারতেছে না, আমরা খুব অসহায় আছি। তাহলে এই যে এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করি যে আমরা একটা নেতৃত্ব দেওয়া শুরু করেছি, এই নেতৃত্ব থেকে আমাদের সরানোর ফায়দাটা করতেছে মালিক সমিতি। এখন আমি আপনার কাছে অনুরোধ জানিয়ে দিচ্ছি, চিটাগংয়ে অতি অংশ জায়গাতে দেখতেছি ওখানে সরকারি গেজেট 900 টাকা, আমরা সরকারি আইনকে মানি, ওই 900 টাকা না হোক, আর যে যেগুলো টাকা 1100 টাকা 1000 টাকা নেয় ওগুলোকে দ্রুত ব্যবস্থা করেন, আর নয়তো ড্রাইভার রাস্তা নামলে কেউ থামাইতে পারবে না, স্পষ্ট এটা কথা আমার। আমি এতটুকু শেষ করছি, আসসালামু আলাইকুম। আমার একটু অভিযোগ আছে, যেটা ওই যে হাইকোর্টের বিষয়, আমার স্যারে বলছে টেম্পুর বিষয়টা আর কি। মাননীয় মেয়র মহোদয় সাহেব আজকে হয়তো চট্টগ্রামে যানজট নিরসনের জন্য হয়তো পরিবহন এবং সবাইকে ডাকছেন। আমরা চট্টগ্রাম মহানগর বাস, মিনি বাস, হেরিওয়ালা, ট্যাক্সি, টেম্পু 15টা সংগঠন আমরা ঐক্য ভিজিট করেছি শুধু একমাত্র চট্টগ্রামের যানজট নিরসনের জন্য। হয়তো আমাদেরকে আজকে আমন্ত্রণ করেছেন আমাদের নজরুল সরকার সাহেব, আমাদের সেক্রেটারি, আমাদের সোহেল ভাই, তাজুল ভাই আছেন, আমার নেতৃবৃন্দ আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এস পাওয়ার একটা গাড়ি 500 সিসি একটা গাড়ি আমদানি করেছেন সরকার, যেটা আমার স্যারে বলেছে টেম্পু অবৈধ, সেই বিষয়টা আজকে মিটিংটা হচ্ছে যানজট নিরসনে, এই যানজট সম্পর্কে কথা বলতেছি স্যার। অন্য কথায় আমার মনে হয় না বললেই ভালো, আপনারা যানজট নিরসনের সুনির্দিষ্ট প্রস্তাব দেন, আচ্ছা। বেশি লম্বা কথা বলার দরকার নেই। আচ্ছা, যাই হোক, নিরসনের সুনির্দিষ্ট প্রস্তাব। প্রশ্ন হচ্ছে যে স্যার, প্রস্তাব আমাদের যে সমস্ত টেম্পুগুলা রুটে চলে, পারমিট হয়েছে মনে করেন আমন বাজার, কিন্তু গাড়ি ঘুরিয়ে দেয় আপনার অক্সিজেনের মোড় থেকে একটা গ্রুপ, ওইখানে 17-এর মধ্যে 90টা গাড়ি অবৈধ গাড়ি। এটা অনেক সময় প্রশাসনের আড়াল করে এবং প্রশাসন জানে যে অবৈধ গাড়ি, কিন্তু গাড়িগুলা চলে। আরেকটা গ্রুপ গাড়ি ঘুরায় কোথায় থেকে? অক্সিজেন থেকে মুরাদপুর। আরেকটা গাড়ি ঘুরায় অক্সিজেন থেকে আপনার 2 নম্বর গেট। তাহলে যদি এইভাবে যদি অক্সিজেনের মোড়ে একটা স্টপেজ হয়ে যায়, কিন্তু পারমিট স্টপেজ ওইখানে না, লালবারহাট, আমর বাজার, কিন্তু গাড়ি যাচ্ছে না, এই জন্য প্রত্যেকটা মোড়ে জাম হয়ে যাচ্ছে। কালুঘাট, আমতলা যে গাড়িগুলা আপনার টেম্পু, এই গাড়িগুলা নিয়ম হচ্ছে আমাদের আগে থেকে আমরা চালে আসছি কালুঘাট থেকে আমতল, কিন্তু আরেকটা গ্রুপ সৃষ্টি হয়েছে কোথায়? বদ্দারহাটে। বদ্দার থেকে একটা গ্রুপ আমতল যায়, আবার ডাইরেক্ট যায়, আবার আরেকটা গ্রুপ বদ্দার থেকে কালুঘাট যায়। এইভাবে যেমন মনে করো মুরাদপুর একটা স্টপেজ করে ফেলছে, চকবাজার যে একটা গ্রুপ, চকবাজার থেকে আবার আরেকটা গ্রুপ আপনার কোতালি, আবার আরেকটা গ্রুপ রাস্তার এপারে আপনার অক্সিজেন। এইভাবে গোটা চট্টগ্রাম শহরে যানজটটা শুরু হয়ে গেছে। আর যে সমস্ত ওই যে টেম্পুগুলো অবৈধর কথা আসছে, এগুলা বিআইটি একসময় বাণিজ্য করে চায়না গাড়িগুলাকে, এস পাওয়ার গাড়িগুলাকে স্যার পারমিট এবং পিকনিক দিয়েছেন, এবং বিশাল বাণিজ্যের মাধ্যমে হাইকোর্টে তারা রিট করে একটা এগুলো আবার কাছে বিআইটি আবার জরিপ কমিটি বাতিল করছে 561টি গাড়ি টেম্পু বাতিল করার পরে
জরিপ কমিশন বাতিল করছে, বিআইটি কর্তৃপক্ষ এগুলো পিকনিক দিচ্ছে না। ওরা হাইকোর্ট থেকে আবার একটা অর্ডার আনছে এগুলাকে পিকনিক দেওয়ার জন্য, কিন্তু হাইকোর্ট তো জানে না এগুলা 150 সিসি গাড়িকে 1500 সিসি করছে। হাইকোর্ট এটা জানে না। এদিন আমরা মাসুদ সাহেবের সাথে বসছিলাম, আমাদের ডাক্তার সাহেবের সাথে, বললাম যে স্যার আপনাদের তো লয়ার আছে হাইকোর্টে, আপনারা মুভ করলেন না কেন? স্যারা বলছে যে আমরা মুভ করছি, যারা হাইকোর্টে রিট করছে তারা সময় চাইছে, এখনো পিকনিক দিচ্ছে। কিন্তু এই গাড়িগুলো হচ্ছে 150 সিসি গাড়ি, এগুলো মোটর সাইকেলের মতো একসময় চক বাজার আর এয়ারপোর্টে চলতো, অটোরিকশা। এই গাড়িগুলাকে স্যার বত্তা গিয়া ওই যে শামিল মিস্ত্রি নামে একটা গ্যারেজ, এগুলাকে টেম্পু করিয়া এগুলা বর্তমানে 561 গাড়ির চট্টগ্রামে এই বিভিন্ন রোডে অবৈধভাবে গাড়িগুলোই বেশিরভাগ যানজট করে ফেলছে। হয়তো অনেক কথা বলার ইচ্ছা ছিল। আর আমাদের যে পার্কিং সম্পর্কে বাসের, আমার সঙ্গে আছে বক্তব্য রাখবেন, নজরুল সরকার আছে বক্তব্য, আমাদের বাস সম্পর্কে আমাদেরকে যদি পার্কিং নির্দিষ্ট করে দেওয়া না হয় বা মেন রোডে এয়ারপোর্ট থেকে কালুঘাট পর্যন্ত, তো হয়তো আপনার কাছে আমার নেতারা বসছে, আমরা পার্কিং দাবি করছি আপনার কাছে, আমার সোম ভাই আছে, নজরুল সরকার আছে, আমার টাজেন ভাই আছে, সাবরাজ টাজেন ভাই আছে, এরা এই বিষয়ে বক্তব্য রাখার জন্য সুন্দর পরিবেশে এবং যানজট মুক্ত কিভাবে আমরা হইতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখতে রাখতে রাত হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের ওই একটা জায়গা থেকে একজন বলবে, একজন স্যার আমি একটু বলি। একটা জায়গা থেকে একজন বলবেন, বেশি আর বেশি বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক করলেন কে বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সবার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, উপস্থিত বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। স্যার, আমরা চট্টগ্রাম মহানগরীতে একটা শ্রমিক ঐক্য পরিষদ করেছি, যেটার সাথে আপনার সাথে পূর্বে একটা মত বিনিময় হয়েছিল। এখানে একটা প্রস্তাব আসছে, সেটা হলো যে আমাদের রাত্রের বেলা আমাদের বাসগুলি রাস্তায় দাঁড়ায় থাকে। এখানে স্যার বলতে গেলে এটা আমাদের সিটির কোনো বাস, সিটি পরিবহনের কোনো গাড়ি না, এগুলি হলো আন্তঃজেলা বিভিন্ন জেলার গাড়িগুলি। তারা কক্সবাজারের রুটকে ব্যবহার করে, কক্সবাজারের নাম ব্যবহার করে তারা প্রতিটা শহরে যানজট সৃষ্টি করতেছে। আপনাকে যেমন উদাহরণ দিই, চানগতানার আশেপাশে কাউন্টারের নাম দিয়ে গাড়িগুলি ওইখানে স্ট্যান্ড করে থাকে। গরিবুল্লাহর মাজার, ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সারিবদ্ধভাবে লাইন ধরে থাকে। কদমতলির বাস টার্মিনালের কথা বলে তারা বিআরটিসিতে রাস্তার পাশে গাড়িগুলি দাঁড়ায় থাকে। এবং মাদার বাড়ি একই অবস্থা। বড়পুল বর্তমানে নতুন করে আবার নতুন স্টেশন হয়েছে বড়পুল। এরপরে অলঙ্কার তো আছে, অলঙ্কার তাদের কোনো স্ট্যান্ড নাই, কোনো টার্মিনাল নাই, তারা অলঙ্কারও একই অবস্থা। তারপর আছেন স্যার নতুন ব্রিজে তাদের কোনো টার্মিনাল নাই, তাদের একই অবস্থা। কিন্তু তাদের একটাই দোহাই, তাদের সাথে যখন আমরা মিটিং এ বসি বা অনেক সময় বিভিন্ন সংস্থার মাধ্যমে, তারা বলে আমাদের কক্সবাজার গাড়ি কোথায় যাবে। স্যার, এখন শহরে কিন্তু বাইপাস করার জন্য দুইটা রুট হয়ে গেছে, একটা হলো আউট অফ রিং রুট, আর একটা হলো টানেল রুট। টানেল রুট দিয়ে যদি তাদেরকে যদি পাস করা যায়, তাহলে তারা কক্সবাজার রুট আর সব শহরে ঢুকবে না। সেম স্যার, আর একটু উদাহরণ দিই, ঢাকায় কিন্তু 6টার পরে কোনো গাড়ি ঢুকা যায় না শহরে। তাদের ঢাকার উপর দিয়ে নর্থ বেঙ্গলের গাড়িগুলি কিভাবে যায়, তারা ঠিক সিটাং থেকে ওইভাবে ছাড়ার সময় ওইভাবে ছাড়ে যেন রাত্রের 12টার পরে তারা গাড়িগুলি পাস করতে পারে। তো আমাদের শহরটাকে কেন হচ্ছে না? কিন্তু এখন বলা হচ্ছে আমরা সিটির গাড়িগুলি, কিন্তু বিভিন্ন মোড়ে দেখেন স্যার কাউন্টারের নাম দিয়ে তারা এই ব্যবসাটা করতেছে এবং এই ব্যবসাটা তারা টার্মিনাল বানায় ফেলছে। তাদের টার্মিনালের দোহাই একটা, কদমতলি টার্মিনালটা ছোট, তাই বলে কি পুরো শহর কি তাদের টার্মিনাল হয়ে যাবে নাকি? আরেকটা স্যার, আরেকটা প্রস্তাব, যেটা হলো যানজট নিরসনের জন্য একটা প্রস্তাব আছে বাসের। আমিও স্যার একমত, 10 নম্বর রুটটা স্যার কালুঘাট থেকে পতঙ্গা সি বিচ পর্যন্ত স্যার আপনার মাধ্যমে স্যার আমাদের একটা যাত্রী চানি এসটিপি সার্ভিস করে দেওয়ার জন্য। এখানে স্যার যদি বলে যে কাউন্টার সার্ভিস, স্যার শহরে কিন্তু গরিব মানুষও বাসে যাতায়াত করে, কাউন্টার যদি আমাকে চালাতে হয় তাহলে অনেক টাকা ব্যয়বহুল, এখানে ভাড়া আছে, সবাই তো কাউন্টার আসবে না, সাধারণ মানুষ কোথায় উঠবে? সেই ক্ষেত্রে স্যার আপনি একটা কাউন্টার একটা সমন্বয় করে আপনার সাথে ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ যৌথ প্রয়োজনে যদি স্যার আমরা পরিবহনের নেতৃবৃন্দরা তাকে একটা যৌথ সমন্বয় করে যে এসটিপিস করা হয়েছে, ওই এসটিপিসে আপনি একটা যাত্রী ছাউনির মাধ্যমে
ওইখানে গাড়ি দাঁড়াবে, আমাদের গাড়িগুলি বাসগুলি, এবং ওইখানে দাঁড়াই একটা রুট স্যার, পাইলট প্রোগ্রাম একটা রুট নেন, চিটাংশরের 10 নম্বর রুটটা নেন। 10 নম্বর রুটটা নিলে মনে হয় আপনি একটা রুট দিয়ে সব রুট কিন্তু কভার হয়ে যাবে। শহরে স্যার বাসের রুট আছে 16টি, হিউম্যান হলারের রুট আছে 18টি, টেম্পু রুট আছে 22টি। এই রুটগুলি স্যার সংস্কার করার প্রয়োজন আছে, যে কারণে কিছু রুট, একটা রুট 3 ভাগে বিভক্ত হয়েছে, আবার একটা রুট দেখা যাচ্ছে তার ওভার জায়গায় চলে যাচ্ছে। পূর্বের যারা আরটিসি, আমাদের একটা আরটিসি কমিটি ছিল, ওই আরটিসি কমিটিতে যারা তাদের মতো করে রুটগুলি তৈরি করছে। আমি মনে করি এই রুটগুলিকে সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করি। পাশাপাশি স্যার আপনার কাছে পূর্বের আমরা একটা বক্তব্য, আমরা প্রস্তাব রেখেছিলাম আমাদের টার্মিনালে, ওই টার্মিনালগুলি স্যার যদি আমাদের সিটির টার্মিনালগুলি যদি স্যার হয়ে যায় তাহলে আমাদের যানজটটা একটু নিজে। আরেকটু স্যার আপনাকে বলি, যেহেতু আমাদের এই যে ফুটপাতের একটা ঝামেলা আছে, যে ফুটপাত চলুক, কিন্তু রাস্তার উপর যে ফুটপাতগুলি আছে স্যার, আপনার অভিযান আমি স্বাগত জানাই। কালকে রাত্রে আমি একটা নিউজ পেয়েছি আপনার অভিযানে। এই নিউজগুলি স্যার বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়গুলি, নিউ মার্কেট, জিসি, ইপিজেড, অলঙ্কার, যেগুলি রাস্তায়, আগ্রাবাদ, যেগুলি রাস্তার উপর আছে স্যার, ফুটপাতে তাকে ব্যবসা করুক, কিন্তু রাস্তার উপর যারা ফুটপাতে ব্যবসা করতেছে এগুলি যদি স্যার যদি চলে ওটা উচ্ছেদ করা হয় তাহলে আমাদের রাস্তায় যানজটটা আরেকটু আমার মনে হয় 50% নিরসন হবে। আর আমাদের এখানে আরেকটা কথা আছে, যেটা স্যার মামলার বিষয়টা স্যার, ঢাকার যদি ডিএমপির কমিশনার যদি পারে 3,000 টাকার মামলা 1,000 নিতে, লাইসেন্সের মামলা 25,000 টাকার ফাইন যদি 2,000 টাকা নিতে পারে, তাহলে আমাদের সিএমপির কমিশনার মহোদয় কেন পারবে না স্যার? এটা আপনার মাধ্যমে আমাদের প্রস্তাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণে আমি 3টি প্রস্তাব রাখতে চাচ্ছি। আমার নাম জাভেদ, ইলেকট্রিক 3 হুইলার ব্যাটারি রিক্সার সভাপতি। মূলত বিষয়টা হচ্ছে, আমরা একাধিকবার আপনার দপ্তরকে স্মরণ করেছি যে আমরা এটার একটা নিরসন চাই, কারণ আমরা চট্টগ্রামের, এই চট্টগ্রাম শহর আমাদের, এই চট্টগ্রামের সৌন্দর্য, যানজট সবকিছু আমাদের উপর বর্তায়। সেজন্য আপনার দপ্তরে আমরা বারবার অবগত করেছি। ধন্যবাদ আজকে যে এই এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে এটার জন্য। বলতে চাই, এই যে ব্যাটারি রিক্সা যেগুলা দিন দিন প্রতিনিয়ত বাড়তেছে, এখন এই যে এটা বাড়ার পিছনে বা এটার সিলিং এর একটা বিষয় এখানে আছে। যেমন আমরা বারবার আপনাদের কাছে চাচ্ছি, আমাদেরকে একটা সিলিং করে দেন, আমাদেরকে একটা নির্দিষ্ট করে দেন, আমরা প্রয়োজনে আপনাদেরকে রাজস্ব দিব, আমরা রাজস্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এভাবে আমাদেরকে অবহেলিত রাখার কারণে প্রতিনিয়ত আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আমরা এটা কন্ট্রোল করতে গিয়ে পথে পথে বাধার সম্মুখীন হচ্ছি। আসেন, এখানে যে ইতিপূর্বে ট্রাফিক বিভাগ কিছু রুটের নির্দেশনা দিয়েছিল, তবে এটা কার্যকর করতে পারতেছে না। কেন পারতেছে না? এই যে দেশটা স্বাধীন হলো, এই স্বাধীনের তোয়াক্কায় কেউ কাকে মানতেছে না। রোডের উপর যন্ত্রতন্ত্র যেভাবে আসতেছে, এটার পক্ষপাতিত্ব আমরা না, আমরা সংগঠন করি ন্যায়ের জন্য, আমরা সংগঠন করি মালিক শ্রমিকের অধিকারের জন্য, আমরা সংগঠন করি জনগণের সেবা দেওয়ার জন্য। সেজন্য আজকে আপনার এই যে প্রোগ্রামটা, এখানে আপনার ডিসি মহোদয় আসছেন, আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই, পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমাদেরকে একটা সেলিং করে দেওয়া হোক, এবং অন্য সিটি কর্পোরেশনে এই রিক্সাগুলোকে বৈধতা দিয়ে একটা সিলিং এর মাধ্যমে আসছে। আমাদের কাছে চাইলে আমরা ডকুমেন্টও নিয়ে আসছি, দেখাইতে পারবো। রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গায় এটা একটা সিলিং করে দিয়েছে। আপনার যদি চান, আমার মনে হয় এটাও সম্ভব, এবং আপনার এখানে বিশাল একটা রাজস্ব আসবে। পাশাপাশি আমি বলবো, এখানে আমাদের যে যানজটগুলা আমার সেক্রেটারি উনি প্রস্তাবনা দিয়েছে, আমাদেরকে যদি 1 মাস সময় দেয় এবং আমাদের সাথে যদি পুলিশ প্রশাসন যদি সহযোগিতাতে থাকে, ইনশাল্লাহ আমরা একটা ফলপ্রসূ, ইনশাল্লাহ যানজট মুক্ত একটা শহর চট্টগ্রামকে করতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাননীয় মেয়র, আমি কাজী সাইফুন নামাজ, সহকারী অধ্যাপক বুয়েট, আর আমি চট্টগ্রাম শহরের রোড সেফটি নিয়ে কাজ করছি। আজকের মিটিং এর বিষয় নিয়ে স্পেসিফিক কিছু প্রস্তাবনা দিতে চাই, এরপর ইন জেনারেল হয়তো যানজট নিয়ে বলবো। আজকে মিটিং এর বিষয়টা যেহেতু ইলেকট্রিক অ্যান্ড 3 হুইলার ব্যাটারি রিক্সা, আমি ওনার কথার সাথে ইকো করছি যে আসলে আপনার এই শহরে কতগুলো এই ব্যাটারি যেহেতু রিক্সা আছে, সেই সংখ্যাটা সিটি কর্পোরেশন জানা প্রয়োজন রয়েছে। কারণ সংখ্যাটা কি
2 লক্ষ নাকি 5 লক্ষ? কারণ আপনি জানেন যে জ্বর যদি 100 ডিগ্রি হয় একরকম ট্রিটমেন্ট, 104 হলে একরকম ট্রিটমেন্ট। সো সংখ্যাটা নির্ধারণ করা প্রয়োজন। সো আমি মনে করি আগামী 6 মাসের ভিতরে আপনি চাইলে কিন্তু সংখ্যা নির্ধারণ করতে পারেন আমার সমস্যাটা আসলে কতটুকু, প্রকৃতিটা। দেন হচ্ছে যে এখন ব্যাটাচালিত রিক্সার ভিতরে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট, এইভাবে হইতে পারে না যে যার মতো করে ওই যে টেইলার্স এর দোকানে গিয়ে যেমন জামা সেলাই করে তার মতো করে বানিয়ে ফেলছে। স্পেসিফিক একটা ডিজাইন হইতে হবে, সেটার জন্য প্রয়োজনে আপনারা চুয়েট বা বুয়েটের সাথে কথা বলে একটা সেফ ডিজাইন, আমার যেই ভারী কিছু না, আমার লোকাল কাস্টমাইজ সেফ একটা ডিজাইন তাদের থেকে নিয়ে এটাই চলবে আপনার শহরে, অন্য কোনো টাইপের চলবে না, এটা আপনাকে নিশ্চিত করতে পারেন আপনি, যাতে নিরাপদ হয়। একটু ইন্ডিকেটর লাগানো যায়, চাইলেই করা যায়। এরপরে সিদ্ধান্ত হচ্ছে আমি কোথায় চালাবো, আমি কি মেইন রোডে দিব নাকি লোকাল রোডে দিব। তবে লোকাল রোডেই চলবে না, মেইন রোডে উঠা যাবে না। প্রয়োজনে অনেক শহরের এমন উদাহরণ রয়েছে যে চাইলে কিন্তু একটা রাস্তা, ফর ইনস্ট্যান্স মুম্বাই শহরে কিন্তু সিএনজি গুলা ওই মেরিন ব্রিজটা অতিক্রম করতে পারে না, অর্থাৎ একদিকেই থাকে তারা। আপনি চাইলে চট্টগ্রাম শহরের মূল একটা সড়ককে চিহ্নিত করে 2 ভাগ করতে পারেন সিটিটাকে, যে এই পাশে রিক্সা এই পাশে আসতে পারবে না, এটা আপনি কালার দিয়ে চিহ্নিত করে ফেলতে পারেন। অর্থাৎ আপনার পুরো শহরে 2 কালারেরই এই তো রিক্সা চলবে। আপনি সংখ্যা জানেন, আপনি ডিজাইন আছে, আপনি চাইলে এটা করতে পারেন। 1 2 হচ্ছে যে আপনি হচ্ছে যে ইমিডিয়েট কিছু কাজ করা যায়, চাইলে 1 মাসের ভিতরে, চাইলে কালকে পরশুদিন এক সপ্তাহ করতে পারেন। অনেক অবৈধ চার্জিং স্টেশনে মানে বিদ্যুৎ অপচয় করে কিন্তু এই ব্যাটারিত রিক্সাগুলো কিন্তু চার্জ হচ্ছে, এটা তো অবৈধ, এটা নিশ্চয় বন্ধ করতে কারো কোনো আপত্তি নাই। আপনি চাইলে কালকে কিন্তু কোথায় চার্জ হচ্ছে অবৈধ চার্জিং স্টেশন যদি বন্ধ করেন, অনেক রিক্সা কালকে সকালে কমে যাবে। আজকে রাতে চার্জ দিতে না পারলে কালকে অনেকগুলো রিক্সা কমে যাচ্ছে। অবৈধ চার্জিং স্টেশনগুলো চাইলে আপনি বন্ধ করতে পারেন। এবং হচ্ছে যে একটা করা যায় ইন্টারসেকশনে, যাতে 200 মিটারের মধ্যে যাতে কোনো ধরনের পার্কিং না হয়। এই 2টা কাজ করে ব্যাটারিত রিক্সাগুলোকে চাইলে নিয়ন্ত্রণ করা যায়। আর ওভারঅল যদি যানজট বলি চট্টগ্রাম শহরের, আমি জয়নুল স্যার খুব সুন্দর বলেছেন, বাস রুট ফ্র্যাঞ্চাইজ এটা আপনার লাগবে, যেটা আপনি আমি বলবো লং টার্মে একটা প্ল্যান নিতে পারেন 1 থেকে 1.5 বছর। বাস রুট রেশনালাইজেশন, কারণ 100 মালিক 100 বাস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ 100 জনকে আপনি ধরে আনতে পারবেন না, বাট 100 বাস 5 জন মালিক আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন বাংলাদেশে 20 কোটি মানুষ, মোবাইল অপারেটর কিন্তু মাত্র 4-5টা নিয়ন্ত্রণ করতে পারে সরকার। আমি সেই পলিসিটাই বাস রুট ফ্র্যাঞ্চাইজি, এইটার জন্য আপনি ঢাকার উদাহরণ, ঢাকাতে কিন্তু ওরা অলরেডি মানে অনেকটুকু বর্তমানে আবার কাজ করছে, মাঝে দিয়ে পারে নাই, শুরু করেছে। আপনি তাদের সাথে ডিটিসি এর সাথে এই অভিজ্ঞতা শেয়ারিং করে তাদের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু শুরু করতে পারেন বাস রুট রেশনালাইজেশন। মিড টার্মে কিছু কাজ করা যায়। আমি যেটা দেখেছি আমার যতটুকু অল্প অভিজ্ঞতায়, চট্টগ্রাম শহরটা আপনারা আমার থেকে বেশি আরো ভালো চিনেন, স্কুল সে সময়গুলোতে আসলে যানজটটা বেশি হয়, স্কুল জোনগুলোতে বেশি হয়। আপনারা চাইলে স্কুল টিচারদের, প্রিন্সিপালদের ডেকে তারা স্কুল বাস যদি তাদেরকে একটু দিতে পারেন, যদি তাদেরকে বলেন, একটু মোটিভেট করেন, অন্তত স্কুল বাস বা বাধ্য করা কাইন্ড অফ স্কুল বাস থাকবে, এভাবে প্রাইভেট কারে করে প্রতিদিন সকালে এসে 7টা থেকে 10টা পর্যন্ত যানজট ইত্যাদি স্কুল বাস চালাবে। চট্টগ্রাম শহরে কিন্তু একটা মানে সুবিধা আছে, রাস্তা কম। আমি মনে করি এটা একটা সুবিধাও, কিন্তু আপনি সুবিধা হিসেবে নেন। অল্প কয়েকটা রুটে যদি চালনা করা যায় স্কুল বাস, আমি মনে করি অনেক স্টুডেন্টকে কিন্তু তারা ক্যাপচার করে নিয়ে আসতে পারবে। সো স্কুল বাসটা যদি আপনি স্কুল কর্তৃপক্ষের সাথে বসেন, তাদেরকে যদি কাইন্ড অফ রিকোয়েস্ট, বাধ্য যেটাই বলেন না কেন, আপনি স্কুল বাস প্রচলন করতে পারলে খুব সুন্দর একটা মডেল আমি উদাহরণ আপনি করতে পারবেন। এখনো পর্যন্ত টোল কালেকশন শুরু হয়নি, বাট আগামী 6 মাসের ভিতরে অনেক ব্রিজ হয়তো টোল কালেকশন শুরু হবে। এই টোল কালেকশনটা যাতে হয় সেটা আপনি একটু এনশিওর করার চেষ্টা করেন। এবং পার্কিং ম্যানেজমেন্টের কথা জয়নুল ভাই বলেছে, আমি এটা বলছি না। চাইলে আপনি 1 থেকে 6 মাসের ভিতরে কালকে থেকে কিছু কাজ করতে পারেন, ফুটপাথটাকে দখলমুক্ত করা এবং বাস স্টপে যেটা অলরেডি এসেছে এটা নিয়ে আমি বাড়াচ্ছি না। সো স্পেসিফিক কিছু মতামত আমি দিচ্ছি। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ বলুল ইসলাম। শোনা যাচ্ছে না আমাদের মহানগর ভিতরে স্যার একমাত্র বাসের সংগঠন আছে একটা, শ্রমিক ইউনিয়নের, আর মালিক সমিতি হলো স্যার 7টা মালিক সমিতি। আমরা স্যার মহানগরের ভিতরে আমরা মালিক শ্রমিক একটা ঐক্য পরিষদ তৈরি করছি আমরা 16টা সংগঠন নিয়ে, মানে শ্রমিক আর মালিক, টেম্পু, সিএনজি, বাস নিয়ে। এখানে স্যার যানজট নিরসনের যে কথাটা বারবার আসতেছে স্যার, 2020 সালে স্যার আমরা সিবেস থেকে কালুরঘাট গাড়ি আসতে স্যার 45 মিনিটে। আমাদের 10 নম্বর বাস কালুরঘাট সিবেস থেকে কালুরঘাট আসতে 45 মিনিটে। আপনার ইয়ের থেকে এই সিবেস থেকে লালদিঘা আসতে আপনার 35 মিনিটে। তখন আমরা কি করতাম, আমাদের গাড়িগুলো এখানে পুলিশ এক জায়গায় চেক করতো, এক জায়গায় বসে
আমাদের গাড়িগুলো চেক করতো ডকুমেন্ট। তখন ছিল আমাদের এডুকেশন কমিশনার ছিলেন যে মোস্তাক স্যার, পুলিশ কমিশনার ছিলেন যে মাহবুব আলম স্যার। আমাদের যানজট কিভাবে উনি কমাই নিয়ে আসছিল, আমাদের রাস্তায় খালি চেক করতে কি ওয়াবিল, মানে আমরা একটা ওইখান থেকে একটা ডকুমেন্ট দিতাম ওয়াবিল সিট নামে, ওইখানে সিল মারি দিতাম গাড়ির ওখান থেকে কয়টা বাজে ছাড়ছি, টাইম সিট বলা হয় ওইটাকে। পুলিশ দেখতে দেখি টাইম মানে গাড়িটা কোন জায়গা থেকে আসতেছে, যদি কালুঘাট থেকে আসে কালুঘাটের টাইম লেখা থাকে কয়টা বাজে ছাড়ছি, আর যদি সিবিএস থেকে আসে কয়টা বাজে ছাড়ছি সেখানে টাইম লেখা থাকতো। উনি তখন কি করতো, গাড়িটা অ্যাকসেপ্ট করে যদি মাঝপথের থেকে গাড়িটা ঘুরাইতো। তখন কিন্তু আমাদের মালিকদেরও কোনো আপত্তি ছিল না, আমাদের শ্রমিকদেরও কোনো আপত্তি ছিল না। যেটা বারবার এখানে একটা কথা আসতেছে কি কন্ট্রাক্ট বেসিক, মূলত কিন্তু আমাদের গাড়িগুলো যদি এই মাথার থেকে ওই মাথার টাইম মেনটেনেন্স করে চলে তাহলে স্যার কোনো যানজট হবে না। যানজটের অনেকগুলো কারণ আছে স্যার, যেমন গার্মেন্টস যখন ছুটি হয় তখন কিন্তু আমাদের গাড়িগুলো কি করে গার্মেন্টসের দিকে ঝুঁকি মারে, কিন্তু কোনো গাড়ি আমাদের লাইনের গাড়ি গার্মেন্টসে ঢুকতে পারবে না। এটা কিন্তু হার্ড লাইনে যদি প্রশাসন যদি আমাদেরকে যদি এই ওই ইয়েটা করে তদারকিটা করে তাহলে কিন্তু আমাদের এখানে যানজট থাকবে না। আর যেটা রাত্রের বেলা যে গাড়িগুলা রাস্তার উপরে থাকে এইগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি আমাদের এই মহানগরে ঢুকে। হ্যাঁ, ঢুকার পরে দেখা যাচ্ছে স্যার এটা কি করে একটা কাউন্টারে 20-50 হাজার টাকা দিয়ে নিয়ে বলে দেখি আমি কাউন্টার ব্যবসা করতেছি। হ্যাঁ, তখন কিন্তু গাড়িটা ওইখানে দাঁড়ায়, কিছু প্রভাবশালী লোক আবার এরা রাখে সাথে, যে যদি আমাদের যদি মালিক সমিতি বলে শ্রমিক কোনো শ্রমিক বলে গাড়ি এখানে রাখছো কেন, এই আমি অমুক নেতা আমার নিয়ন্ত্রণে গাড়িগুলো এখানে আছে, ওইটা কিন্তু বন্ধ করতে হবে। আমাদের শহরে যানজট নিরসন করতে অনেকগুলো কারণ আছে স্যার, খালি আমরা ব্যাটারি রিক্সা নিয়ে ওই ইয়ে নিয়ে নিলে হবে না, কিন্তু আমাদের মূল অনেকগুলো কাহিনী নিয়ে ফোন নিয়ে আমাদের কথা বলতে হবে স্যার। আমাদের কিন্তু এখানে শহর এলাকার ভিতরে যানজট নিরসন করতে হলে প্রথমে কিন্তু আমাদের যে টার্মিনাল লাগবে, আর কিন্তু স্যার আমাদের গাড়ির রুট পারমিট অনুসারে আমাদের গাড়িগুলো চলতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে আর যানজট হবে না। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগর ইউনিয়ন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবের আহমেদ। আপনার দৃষ্টি আকর্ষণ করছে মেয়র মহোদয়ের এই যে যানজট নিরসনের জন্য আজকে যে আমাদের সভা, এই সভার মধ্যে আমি একটা কথা আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি যে এই যে মঞ্জু সাহেব যে আওয়ামী লীগের নেতা হাটাদারি থেকে যে দ্রুত সার্ভিসটা যান চালু করছে, এটা নিউ মার্কেটের মধ্যে এটা এসে এখানে স্টপেজ করছে। ওখান থেকে হাটাদারি থেকে শুরু করে শেষ আসে নিউ মার্কেটের যানজটের সৃষ্টি করে। এখানে তৎকালীন যে হাসান মাহমুদ সাহেবের গাড়ি ছিল, ওনারা সবগুলি এখানের মধ্যে গাড়ি বেচা কিনা বা গাড়ির সাথে লাইনের সাথে সংযুক্ত করে গাড়ির লাইনটা চালু করছে। তো এখানে সব নিউ মার্কেটের মধ্যে আমাদের ইমানওয়ালা গাড়িগুলি তাড়ানোর জায়গা নাই, স্টপেজ নাই। এবং আরেকটা কথা স্যার, যে আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে অক্সিজেন যে চত্বরটা ওইখানের মধ্যে আমাদের যে হিউম্যান হলার গাড়িগুলি দাঁড়ানো থাকে, ওইটার স্টপেজ হলো গোলাপের দোকান থেকে গোলাপের দোকান থেকে টাইগার পাস মোড় পর্যন্ত। তা আমাদের গাড়িগুলি বৈষম্য বলতে 17 বছর যারা ছিল রাস্তাঘাট নিয়ন্ত্রণ করছে, তারা ওইখানে বিভিন্ন জায়গায় একটার পর একটা শাখা দিয়ে ওইখানে অবৈধ সিএনজি কোয়েস থেকে অক্সিজেন কাঁচা বাজার পর্যন্ত লাইন দখল করে রাখছে। ওইখানে আমাদের ইউনিয়ন হলের গাড়িগুলো ঢুকতে পারে না। শেষ মাথায় শুরু থেকে শেষ পর্যন্ত গেলে যানজটটা থাকে না, তো শেষ থেকে শুরুটা হতে পারছে না। ওই আগে যেগুলো বৈষম্য যারা ছিল তারা যেটা শুরু করছে এটা এখন আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে অক্সিজেনের মনে যে হিউম্যান হলার গাড়িগুলো দাঁড়ায় এগুলো যাতে কোয়েস রোডে যাইতে পারে, এবং 2 নম্বর গেট থেকে যে টাইগার পাস পর্যন্ত আসতে পারে। ডিসি ফারুক সাহেব যখন ছিল তখন এটাকে আমরা ডিসি ফারুক সাহেবের মাধ্যমে এই কাজটা আমরা করছিলাম 14 নম্বর রোড নিয়ন্ত্রণের ব্যাপারে। এটা ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আসসালামু আলাইকুম। কি কেউ দিবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু কথা বলি, আপনি শুনেন, সংক্ষিপ্ত বলেন এবং সংক্ষেপ লম্বা করেন না। সংক্ষেপ আর এখানে যেগুলি বলছেন না এগুলো বলবো না, অন্য কথা বলছি, বাইরে কিভাবে অন্য কথা বলছি। ব্যাপার হলো ডিসি মহোদয় যে কথাটা বললেন জরিমানার ব্যাপারটা, একদিন তো 2 রকম হয় না। আর এই যে গ্যাজেটটা হয়েছে এটা ওই আমল হয়েছিল, এই আমল হয়নি। তো গ্যাজেটটা পরিবর্তনের কোনো ব্যবস্থাই করা যাবে না?
এক, কারণ আজকে যে অবস্থা চলতেছে চট্টগ্রাম শহরে, আগের যে মাল সেই মালটা সেই বোতলটা আর আছে, বোতল বদলি হয় নাই, মাল বদলি হয়েছে, বোতল আগের থেকে রয়ে গেছে। এটা বদলি করার জন্য মেয়র মতো কোনো পদক্ষেপ নেবেন না, কারণ আপনার তো নিজে তো কমন নেই তাদের হাতে, আমরাও কম হই নেই, আমরাও যথেষ্ট হয়েছি, যথেষ্ট অত্যাচার হয়েছি। আজকে তারা শুধু তারাই চলবে, আমরা কি বসে থাকবো? আপনারা দেখেন প্রত্যেকটা রোডে আজকে ডিসি সাহেবরা আছেন, আগের যারা ছিল তারাই চলছে, আমাদের কোনো পাত্তাও নেই। কথা বলতে গেলে কয় মামলা হয়েছে, কথা বলতে গেলে আপনাকে সম্বর্ধনা দিয়েছে যারা, তারা আজকে তারাই এই জায়গাটা দখল করে রাখছে। আমাদেরকে দখল মুক্ত করুন আপনার প্রতি আমার অনুরোধ, কারণ আপনি 17টি বছর আমাদের পাশে ছিলেন এবং আছেন। আমরা আপনাকে জনতার মেয়র হিসাবে এখনো দেখতে চাই। আগে যে জনতার মেয়র ছিলেন সেই জনতার মেয়র হিসেবে আমরা দেখতে চাই। আমি কথা বাড়াবো না, তবে আমি পুলিশ প্রশাসনকে একটা কথা বলবো, শুধু আপনারা বারবার একটা বলছেন গেজেট আছে, আরে আইন তো তৈরি হয় মানুষের জন্য, আপনার আইন তো আর পশু পাখির জন্য হয় না, আইন কি পরিবর্তন হয় না? ওই দিনকে মিটিংয়ে বসেছিলাম, পুলিশ কমিশনার এখানে 2জন ডিসি সাহেব ছিলেন, ওনার যে কথাবার্তা ছিল মনে হলো যে স্বৈরাচার কি কথা বলে। আরে স্বৈরাচারের বড় কথা, একটি কথা বলতে সুযোগ নেই, রাখেন, কথা বলবেন না। আরে আমি দেশ স্বাধীন হলো, কথা বলবো না, কেন কথা বলবো না? 2জন ছিলেন, এই 2জন এখানে ছিলেন, ডিসিটা 4জন ছিল, কিন্তু উনি যে কথাগুলো বলেন, আমি মেয়র মহোদয়কে বলবো আপনি একটু আমাদের দৃষ্টি দেন, একটু দেখেন কি পরিস্থিতি আমাদের উপরে চলে। উনি আমাদের কথা বলতে সুযোগ করে দেয় নেই। উনি ঢাকায় যদি পারে, উনি পারবে না কেন? আমি যানজট সারাক্ষণে বললাম, কিছু প্রস্তাবটা হলো মামলার ব্যাপারটা ওনাদেরকে কমাতে হবে, এবং রাস্তায় যেগুলা চলছে, যারা 14 বছর ইয়ে করছে তাদের ব্যাপারে আপনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করলাম। আমার একটু বলার আছে, আমি ব্যাটারি চালিত রিক্সার পক্ষে একজন প্রতিনিধি। আমার নাম ওয়াজিউল্লাহ, যদিও আমি একটা বড় জায়গায় নেতৃত্ব করছি, সেটা হয়তো আজকের বিষয় না। তারপর আপনার সাথে বসার এবং সম্মানিত প্রতিনিধিদের সাথে বসার সুযোগ হয়তো সেই পরিচয়টা আমি দিই। আমি বাংলাদেশ পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, ওটা ন্যাশন ওয়াইড অর্গানাইজেশন। আমি চিটং থাকি বলে আপনাদের সাথে হয়তো আমার পরিচয় সুযোগ হচ্ছে। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি আমাদের মাননীয় মেয়র এবং বিভিন্ন শ্রেণী ও পেশার, বিশেষ করে পরিবহন খাতের শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং আমার সম্মানিত পুলিশ কর্মকর্তা, বিআরটি এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং অন্যান্য যাদেরকে আমি চিনি না, যারা সম্মানিত ব্যক্তি হিসেবে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষেপ করার খুব চেষ্টা করব, কিন্তু আর যে সকল আলোচনা হয়েছে আমি চেষ্টা করব পুনরাবৃত্তি এড়ানোর জন্য। আমি যেহেতু আলোচনা হয়ে গেছে, আমি এটুকু দিয়ে শুরু করতে চাই যে আজকে আমাদের কনটেক্সটে সারা বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী সহ ব্যাটারি চালিত রিক্সা আমাদের জীবনের একটা বাস্তবতা, এইটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং যেটা আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন এই কথা বলেছেন, যে যখন একটা হাইকোর্ট ডিভিশনের একটা আইডেন্টিটি অর্ডার ছিল যে এটা 21 সালে, যেটা সারা বাংলাদেশ থেকে তুলে দিতে হবে, এবং সেটা যখন অ্যাপিলেট ডিভিশনে গেল, এবং আমি নিজেও সেটার একজন অ্যাপিলকারী, চট্টগ্রাম থেকে আমরা 5 জন ছিলাম, আর ঢাকাতে থেকে ছিল যারা আমদানিকারক এই ব্যাটারি চালিত রিক্সার, আর যারা আপনার বাজারজাতকারী, এই 3টা অ্যাপিল ছিল, এবং 3টা অ্যাপিল একসাথেই শুনেছেন অ্যাপিলেট ডিভিশন। সেদিন আমি অ্যাপিলেট ডিভিশনের ভেতরেই ছিলাম, এই সৌভাগ্য আমার হয়েছে। অ্যাপিলেট ডিভিশন এবং চিফ জাস্টিস অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেছিলেন, আজকে যখন অবৈধ বলেন আপনারা, এটা আমদানি কিভাবে হলো? আজকে বাংলাদেশে পরিসংখ্যান অনুযায়ী যিনি রিটটা করেছিলেন, তিনি তার রিটের বর্ণনা অনুযায়ী তিনি বলেছিলেন যে 40 লক্ষ, যদিও তা না, আসলে 70-80 লক্ষ, এখন তো আরো বেড়েছে খুব সম্ভবত আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে। অ্যাপিলেট ডিভিশন তখন এই কথাটা বলেছিলেন অ্যাটর্নি জেনারেলকে, যে 2 থেকে 2.5 কোটি লোকের যেখানে জীবন জীবিকা জড়িত, এক কলমের খোঁচা, ঠিক এই ভাষায় আমি যদি ভুল না শুনতাম, যে এক কলমের খোঁচা আমরা এই মানুষগুলির জীবন জীবিকা বন্ধ করে দিতে পারবো না। হ্যাঁ, একটা কাজ করব, আমরা সেই হাইকোর্ট ডিভিশনের অন্তর্বর্তীকালীন আদেশকে এই অ্যাপিলেট ডিভিশন সংশোধন করে দিচ্ছে, এবং সংশোধন এই মর্মে করেছে
যে দেশের কোনো হাইওয়েতে চলতে পারবে না। এটা জীবন এবং সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ কোনো আদেশ আমরা দিতে পারবো না। অর্থাৎ কোনো হাইওয়েতে চলতে পারবো না, দেশের যতগুলি হাইওয়ে আছে। আমার কাছে অর্ডার আছে, আমি মেয়র সাহেবকে পরে দিব এটা। এবং ওটা বলেছিলেন যে এই সংশোধনের পরে ওনারা বলছেন অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনকে আদেশ দিয়েছেন যে রিটটা শুনানি করে রুলটা, যেহেতু রুল ইস্যু করেছিলেন, তো রুল তো আর আপনার খারিজ করতে পারেন অ্যাপিলেট ডিভিশন, তখন হাইকোর্ট ডিভিশনকে আদেশ দিয়েছিলেন পাশাপাশি যে রুলটা নিষ্পত্তি করার জন্য। যদিও দুর্ভাগ্য যে বিগত সরকারের সময় হয়নি এবং আজকের নতুন এই প্রেক্ষাপটেও রুলটা শুনানি হয়নি, যদিও আমাদের পক্ষ থেকে আমরা শুনানি করেছিলাম। যাই হোক, আমি যেটা বলি ওই ইতিহাস না বলে যে সেখানে আদেশটা এইটুকু বলি আমার সবার অবগতির জন্য। যাক, আমি যেটা মুখে বলি, আমার এগুলি মুখস্থ আছে ইনশাল্লাহ। আমার একটাই বক্তব্য হলো মাননীয় মেয়র সাহেবের কাছে এবং আমাদের সম্মানিত সকল প্রতিনিধির কাছে, যানজট নিরসন যেটা কেউ কেউ বলেছে, আমার কোনো প্রতিনিধিও বলেছেন যে আমি দিন শেষে বলবো না, আমি বলবো ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই নগরী আমাদের। আমরা যখন ঘুমিয়ে থাকি, নগরী হয়তো ঘুমিয়ে থাকে, সেই পর্যন্ত এই নগরী আমাদের। এই নগরীর শৃঙ্খলা, এই নগরীর জনগণের এবং যানবাহনের নিরাপত্তা শৃঙ্খলা আমাদের সবারই দায়িত্ব, বেশ কম। এবং যারা যে জায়গায় দায়িত্বশীল আছেন তাদের মাথা ব্যথা বেশি। যেমন আজকে মাননীয় মেয়র সাহেবের মাথা ব্যথা বলে আমাদের সবাইকে ডেকেছেন। আমাদের পুলিশ কর্মকর্তাদের, বিশেষ করে ট্রাফিক ডিপার্টমেন্টের মাথা ব্যথা বেশি বলেই আমাদেরকে ডাকেন অনেক সময় এবং আসেন। আমার একটাই সুনির্দিষ্ট প্রস্তাব যে আপনি একটা সিলিং নির্ধারণ করেন, যেটা আমার একজন সম্মানিত বক্তা আলোচক উনি বলেছিলেন। এবং এত চমৎকার রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ। এটা কল্পনা করা যাবে না যে রাজশাহী সিটি কর্পোরেশন কিভাবে ব্যাটারি চালিত রিক্সাগুলিকে একটা নিয়ন্ত্রণে এনেছে এবং সেটা রেজুলেশন করে একটা নীতিমালা প্রণয়ন করেছে। এটা নীতিমালা এই যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় চলাচলকারী চার্জার রিক্সা সুশৃঙ্খলভাবে চলাচল নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভার কার্যবিবরণী এবং মিটিংটা হয়েছিল ৩১ মার্চ ২০১৯ সালে। এবং সেই মিটিংয়ে একটা নীতিমালা প্রণীত হয়েছে এবং সেটা বাস্তবায়ন করেছে। এবং সেই নীতিমালা প্রথম ৫,০০০ ব্যাটারি চালিত রিক্সাকে অনুমোদন দিয়েছে এবং তাদের ২,০০০ টাকা করে প্রথম রাজস্ব নিয়েছে, আর আপনার রিনিউর সময় বলছে ৮০০ টাকা। এখন সেটা বেশ কম হতে পারে, যেহেতু চট্টগ্রাম মহানগরীতে আমাদের সিটি কর্পোরেশনের অনেক ব্যয়। সেই জন্য যদি মাননীয় মেয়র মহোদয়কে আমি অন্তত প্রস্তাব করব, আপনি যদি ৩,০০০ টাকা পর্যন্ত রাজস্ব ধার্য করেন, আমরা যারা মালিক আছি আমাদের ব্যাটারি চালিত রিক্সা, সেটা আমরা সহনীয় মনে করব। এবং এরপর আপনি প্রয়োজনে বছর শেষে রিনিউর জন্য ১,০০০ টাকা ধার্য করতে পারেন। কিন্তু সিলিং নির্ধারণের আমি জোরালোভাবে পক্ষে। আমি আমার মালিকদেরকে যখন মিটিংয়ে বলি, আমি বলি যে উচ্ছৃঙ্খল এবং এই নগরীর বাদ বাকি জনগণকে আটকে দেবেন, এটা আমি মানব না। এবং আমাদের ডিসি ট্রাফিক নট বলেছিলেন যে আসলে চট্টগ্রামের ব্যাকবোন কিন্তু রোড একটা, সে আপনার বদ্রারহাট টু এয়ারপোর্ট, এই রোডটাকে আমাদেরকে যানজট মুক্ত রাখতে হবে। আরেকটা কথা আমি বলবো, তাহলে সিলিং, প্রথম আমার প্রস্তাব হলো মাননীয় মেয়রের কাছে ব্যাটারি চালিত রিক্সার পক্ষে সিলিং নির্ধারণ করতে হবে। তাহলে আপনি থানা ভিত্তিক দরকার হলে ২,০০০ করে ১৬-৩২,০০০ করেন। কারণ আসলে এটা তো পরিসংখ্যান নেই, আনুমানিক অন্তত ধরেন ৪০। হ্যাঁ, ৪০ মাননীয় মেয়র, আপনি ওটা সম্ভব, আমরা হেল্প করব। এই পরিসংখ্যানটা আগে আপনি নিয়ে এরপরে সিলিং নির্ধারণ করে, মাননীয় মেয়র এটা ৩০,০০০-এর বেশি নেই, ৩০,০০০। যাই হোক, সিলিং নির্ধারণ করতে হবে না, ৩০,০০০-এর বেশি হবে না। আরেকটা জিনিস, আরেকটা বিষয়, না ৩০,০০০-এর বেশি হবে স্যার, একটু প্লিজ। আরেকটা বিষয় আমি বলবো, এই নগরীর যানবাহনের, বিশেষ করে গণপরিবহনের শৃঙ্খলার ক্ষেত্রে বিআরটির দায় দায়িত্ব কোনো অংশে কম না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সড়ক পরিবহন আইন ২০১৮ 23 ধারা আছে মোটরযানের রেজিস্ট্রেশনের সংখ্যা সীমা নির্ধারণের ক্ষমতা। স্পষ্ট বলা আছে সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান এবং কোনো এলাকার জন্য মোটরযান রেজিস্ট্রেশনের সংখ্যা সীমা নির্ধারণ করিতে পারিবে। এরপরে আসেন, শুধু দুটা ছোট ছোট দৃষ্টি আকর্ষণ করছি। ৩৩ ধারা মোটরযানের সংখ্যা নির্ধারণ। সরকার বা সরকারের অনুমোদন ক্রমে কর্তৃপক্ষ জনস্বার্থে সমগ্র বাংলাদেশ বা যে কোনো এলাকার জন্য কোন ধরনের মোটরযানের সংখ্যা নির্ধারণ করিতে পারিবে।
এই জন্যই বলছি বিআরটির দায় দায়িত্ব কোনো রকমে খাটো করে দেখার সুযোগ নেই। হ্যাঁ, আমি শেষ করছি। তাহলে বিআরটির দায় দায়িত্ব এটুকুই যে শুধু মেয়র সাহেব ব্যাটারি রিক্সার উনি সংখ্যা নির্ধারণ করলে হবে না, তো আপনি আদার্স যে মোটরযানগুলি সেগুলি সম্পূর্ণ বিআরটি নিয়ন্ত্রণে। তাহলে ওনারা ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে আপনার এই নগরীতে কতটা যানবাহন চলা উচিত বিভিন্ন শ্রেণীর, সেটা টেম্পো থেকে সিএনজির আরেকটা কথা বলি, 2007 সালে একটা সার্ভিস রুলস আছে। এই সার্ভিস রুলসে সেটা অ্যাপিল বিভাগ নিষেধ করে দিয়েছে, এবং সেটার আলোকে যখন তখন তৎকালীন আপনার ছিলেন আমাদের মাননীয় পুলিশ না, সেটা বলে নাই। আমি এটা নিয়ে আমার সাথে যখন পুলিশ অথরিটির সাথে কথা হয়েছে তখন মিস্টার কমিশনার ছিলেন আমাদের তানভীর শেখ, সরি, তিনি তখন আমাকে বললেন তাহলে ঠিক আছে আমি মানলাম যে জি জি আমি তো আপনাকে দিচ্ছি প্লিজ। আমি তখন রোডস অ্যান্ড হাইওয়ে থেকে মহানগরী এলাকার হাইওয়ে তথ্য নিয়েছি। হাইওয়েতে চলতে পারবে না, বাইলেনে চলতে পারবে, সেটা তো বলছে আমরা বন্ধ করে দিতে পারবো না। এটা তো বলছে যে আমরা এই মানুষের জীবন জীবিকা বন্ধ করে দিতে পারবো না, কিন্তু হাইওয়েতে চলতে পারবে না দেশের যেখানে হাইওয়ে আছে। তখন আমাকে তানভীর সাহেব তৎকালীন আমাদের পুলিশ কমিশনার মেইন রোড বাদ দিয়ে সেটা আমরা সমঝোতা আসলাম মাননীয় মেয়রের সাথে, আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের সাথে এই সমঝোতা আসলাম যে আমরা মেইন রোডে চলতে দিব না, এবং আপনার বাইলেন ওর আপনার আমি এটা শেষ করছি একটু, এবং এটাও আপনার কাজে আসবে। আমি রোডস অ্যান্ড হাইওয়ে থেকে আমি আপনার তথ্য নিয়েছি চট্টগ্রাম মহানগরী এলাকা হাইওয়ে কোথায় আছে, এই তথ্যটা আমি আপনাকে পরে দরকার অফিসিয়ালি আমি দিব। এই তথ্যটা দিয়েছে, এবং এইটার পরিপ্রেক্ষিতে অ্যাপিলেট ডিভিশনের ডিসিশনের উপর ভিত্তি করে এটা নিয়েছিলাম আমি, সেটা তারা দিয়েছে মহানগরী এলাকায় এটুকু। তো যাক, আমার প্রস্তাব শেষ করছি। ফার্স্ট হলো আপনি একটা সিলিং নির্ধারণ করেন, আগে সংখ্যাটা হয়তো নির্ধারণ হোক যে কত সংখ্যা চট্টগ্রামে আছে, এরপরে মেইন রোড বাদ দিয়ে ব্যাটারি চালিত রিক্সা যেহেতু জনগণের জীবনের সাথে জড়িয়ে আছে, সেটা আপনি আইনের আওতায় আনতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের যেভাবে পলিসি করেছে আপনি আপনার মতো করে করবেন, সেটা মডেল হতে পারে আমাদের জন্য। এক, দুই হলো যেটা আমাদের গাড়িগুলি অন্তত 48 ঘন্টার মধ্যে যাতে রিলিজ করে দেওয়া হয় টো যেগুলি হচ্ছে, কারণ এগুলি পরবর্তীতে দেখা যায় কোনোটা চাকা পাওয়া যায় না, কোনোটার আপনার ব্যাটারি পাওয়া যায় না, কারণ 12 দিন 14 দিন ওখানে থাকার পরে, কারণ এত বিশাল একটা বিষয় ওনারা এটা ম্যানেজমেন্ট করতে পারেন না ট্রাফিক ডিপার্টমেন্ট, যে ডাম্পিং ইয়ার্ড। আমরা আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো 48 ঘন্টার মধ্যে আমাদের, হ্যাঁ কষ্ট হচ্ছে ঠিক আছে, আপনি শাস্তি দিলেন, 48 ঘন্টা পরে যাতে আমাদের মালিক এবং চালকদের গাড়ি রিলিজ করে দেওয়া হয়। আর আপনার নেতৃত্বে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং আমরা ব্যাটারি চালিতরা আমাদের একটা কমিটি করা হোক, টাইম টু টাইম বসে আমাদের যদি কোনো ফল থাকে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবেন। ধন্যবাদ, আমার আলোচনা এটুকু শেষ। ধন্যবাদ স্যার। চট্টগ্রাম মহানগরীর শৃঙ্খলা রক্ষার্থে অধ্যকারে মত বিনিময় সভার সভাপতি, চট্টগ্রাম মহানগরীর সুযোগ্য অভিভাবক, সম্মানিত মেয়র মহোদয়, উপস্থিত সিটি কর্পোরেশন নেতৃবৃন্দ, ডিসি ট্রাফিক বৃন্দ, পরিবহন বিশেষজ্ঞ এবং উপস্থিত মালিক শ্রমিক নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ। স্যার, প্রথমে আমি ওয়াজিউল্লাহ সাহেবের রেফারেন্সে একটা বিষয় বলি। এখানে কিন্তু সড়ক পরিবহন আইনে বলা রয়েছে সেটা হচ্ছে মোটরযানের সংখ্যা নির্ধারণ করতে পারবে। এখন আমাকে আগে জানতে হবে যে ব্যাটারি চালিত রিক্সা মোটরযান কিনা, এটা কিন্তু কোনো ভেহিকেল না। আমি শেষ করতে দিচ্ছি, আপনি আপনার বক্তব্য পরে বলেন। এখানে এটা কিন্তু কোনো মোটরযান নয়। এখন এখানে প্রশ্ন আসতে পারে তাহলে মোটরযান নয়, ব্যাটারি চালিত রিক্সা দীর্ঘদিন ধরে চলছে। এর আগে অতীতে বিভিন্ন সময় আমাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা স্ট্রিক্টলি বলা হয়েছে বিআরটি থেকে, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে, যেহেতু কোনো কাউকে মোটরযান হিসেবে স্বীকৃতি দিতে হলে, রাস্তায় চলতে হলে সেটার সেফটি ফ্যাক্টরটা আগে নিশ্চিত হতে হবে। যেহেতু এটা সেফটি ফ্যাক্টরটা নিশ্চিত হওয়া যায়নি, এই জন্য এখন পর্যন্ত এটার কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নির্ধারণ করে বিআরটি থেকে অনুমোদন দেওয়া হয়নি। এখানে উল্লেখ্য যে আমাদের কিন্তু ইলেকট্রিক ভেহিকেল, 3 হুইলার ইলেকট্রিক ভেহিকেল একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি গত 19শে নভেম্বরে বিশ্ব ব্যাংক এবং সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে একটা সেমিনারও অনুষ্ঠিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে কি পরিমাণে এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলতেছে, এটা জীবন জীবিকার সাথে সম্পর্কিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে এগুলো একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে যাতে একটা আনা যায়, সে একটা প্রক্রিয়াধীন এটা বিবেচনা আছে, সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তো এখানে যেটা হচ্ছে যে ব্যাটারি চালিত আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু চট্টগ্রাম এবং ঢাকা মহানগরীতে উভয়তে 2001 সালে 13,000 করে সিএনজি অটোরিকশার সিলিং নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এটা সিলিং বাড়ানোর জন্য বিভিন্নভাবে করা হয়েছে, কিন্তু
সরকারের যেটা মোটর সেটা হচ্ছে যে যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে যেহেতু এটা এত বড় মহানগর, এখানে ছোট গাড়িকে আমরা নিরুৎসাহিত করে যাতে বড় গাড়ি অর্থাৎ মাস ট্রানজিট, যেটা একটা গাড়িতে অধিক সংখ্যক যাত্রী চলাচল করতে পারে, সেখানে আমাদেরকে উৎসাহিত করতে হবে। সেই আলোকে আমরা মাস ট্রানজিটের দিকে আমাদের থাকবে, মাস ট্রানজিট অর্থাৎ বাসটাকে যাতে আমরা প্রিফারেন্স করি আর কি, সেটাই। কারণ একটা বাস দেখেন কতটুকু স্পেস নিয়ে সে কতজন যাত্রী বহন করে চলে। আর যদি আমরা সিএনজি বলি বা অন্য আদার যেসব বলি, সে কতটুকু স্পেস নিয়ে চলতেছে সে বিষয়। এই জন্য কিন্তু মানে সব ধরনের ছোট যানবাহনকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর এগুলোতে নিরুৎসাহিত করা হয়েছে, মাস ট্রানজিটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো এরপরে আরেকটা বিষয় যেটা বলেছেন, আমি একটু স্যার সময় নিয়ে বলবো স্যার। আমি একটু এখানে একটা বিষয় যেটা বলবো, যে আপনারা বলছেন যে মালিক শ্রমিক একটা নেতৃবৃন্দ মিলে একটা 16 সদস্য, যেখানে শ্রমিক ইউনিয়ন একটা এবং 15টা মালিক সংগঠন। একজন কিন্তু অলরেডি বলেছেন যে দেখা যাচ্ছে যে অক্সিজেন থেকে কিছু টেম্পো এসে 2 নম্বর গেটে ঘুরে যাচ্ছে, 2 নম্বর গেট থেকে টাইগার পাস এসে ঘুরে যাচ্ছে। তো আমার এখানে আহ্বান থাকবেন, আপনারা যে মালিক শ্রমিক নেতৃবৃন্দ 16টা সংগঠন মিলে একটা সংগঠন করেছেন, তাহলে এই যে বাস, এই যে টেম্পো চলতেছে, বাস চলতেছে বা যেগুলো চলতেছে, এগুলো তো আপনাদেরই কেউ না কেউ, এটা মালিক বা শ্রমিক তারা আপনাদেরকে, তাহলে আপনাদের অবস্থানতে সচেতন হইতে হবে। অর্থাৎ এখানে আমাদের যদি যানজট কমাতে চাই, যারা রোড ইউজার আছে, যারা ট্রাফিকের দায়িত্বে আছে, আমরা যারা ল এনফোর্সিং এজেন্সি বা এনফোর্সমেন্টের দায়িত্বে আছে, আমাদের আপনাদেরও তো সচেতন হইতে হবে যে হ্যাঁ, যে আমি যখন রাস্তায় বের হবো অবশ্যই ট্রাফিক আইনটা মেনে চলবো, বা আমি যদি শ্রমিক হিসেবে রাস্তায় চলি তাহলে আমি ট্রাফিক আইনকে ভঙ্গ করবো না। পাশাপাশি আমি যদি মালিক হয়ে থাকি তাহলে আমার ইয়েকে ওই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ট্রাফিক আইন ভঙ্গ করবে না, এটা গাড়িটা ত্রুটিমুক্ত থাকে, দৃষ্টিনন্দন থাকবে। স্যার আমি আরেকটা বিষয় বলি স্যার, আমাদের গত 29শে আগস্ট বর্তমানে উপদেষ্টা মহোদয় ফারুক আজম স্যার বলেছিলেন যে বেশ কিছু বিষয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে, সেটা হচ্ছে যে তখন সম্ভবত আপনিও ছিলেন আর কি, যে সিটি কর্পোরেশন সচিব মহোদয় ছিলেন, যে সেখানে ইনস্ট্রাকশন দিয়েছিলেন আমাদের নগরীর সৌন্দর্য বর্ধন করতে হবে। যে সৌন্দর্য বর্ধন করতে হলে কি কি করতে হবে, আমাদের ফুটপাথগুলো দখলমুক্ত করতে হবে, ফুটপাথগুলো যাতে অর্থাৎ যদি কোথাও যদি দোকান থাকে তাহলে দোকানের সামনের অংশটা যাতে পরিষ্কার থাকে। পাশাপাশি আবাসিক এলাকা যেগুলো থাকবে সেখানে একটা নির্দিষ্ট সময়ে হকার থাকবে, অন্য টাইমে হকার থাকবে না। এবং মহানগরীতে যে যানবাহনগুলো চলে এগুলো দৃষ্টিনন্দন হবে, মানে খুবই সুন্দর হবে। যেহেতু একসময় এটাকে হেলথ সিটি ঘোষণা করা হয়েছিল, তাহলে এটা অবশ্যই আমরা যেন আরো সামনে আগাইতে পারি। মানুষ তো আমাদের কাছে দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়, যে দৃশ্যমান পরিবর্তনটা যদি আমরা মুখে বলি তাহলে দৃশ্যমান মানুষকে বোঝাইতে হবে যে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছে। এই বিষয়গুলোর আলোকে স্যার আমরা গত সেপ্টেম্বর মাসে একটা মিটিং করলাম, এডিশনাল কমিশনার ট্রাফিক ছিলেন, সিটি কর্পোরেশন ওনারাও ছিলেন, ইনি জয়নুল আমিন সাহেবও ছিলেন। সেখানে হলো যে আমরা পর্যায়ক্রমে ঢাকা চট্টগ্রাম মহানগরীতে প্রায় 1000 থেকে 1100 বাস মিনি বাস চলাচল করে, পর্যায়ক্রমে আমরা 2 মাস করে 20% করে গাড়ি আমরা সৌন্দর্য বর্ধন করবো। সেই হিসেবে স্যার মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সবাইকে নিয়ে আমরা একটা কমিটি করা হলো, যেটার আহ্বায়ক হচ্ছেন ডিসি ট্রাফিক জয়নুল আবেদিন সাহেব। তো দেখা যায় উনি অনেকগুলো মিটিং করেছেন, কিন্তু দেখা যাচ্ছে সৌন্দর্য বর্ধন কাজটা যে গতিতে আগানোর প্রয়োজন আমরা কিন্তু সেই গতিতে আগাইতে পারি। 22 তারিখেও মানে বাস মিনিবাসের সৌন্দর্য বর্ধন, বাস মিনিবাসের সৌন্দর্য বর্ধন, পাশাপাশি সিটি কর্পোরেশনের বিষয়ে কাজ দেওয়া ছিল, সেটা হচ্ছে যে ফুটপাথ গুলো দখলমুক্তের পাশাপাশি যেখানে টার্নিং থাকবে সেটা টার্নিং এর কথা বলা থাকবে, যেখানে সিগন্যালের কথা সেখানে সিগন্যাল গুলো মার্কিং করা থাকবে, এই বিষয়গুলো বলা ছিল। তো আমার আহ্বান থাকবে যে ট্রাফিক বিভাগ কাজ করতে বসে, পাশাপাশি আমরা মোবাইল কোর্টে কাজ করছি। যেমন আমার এখানে চট্টগ্রাম 3 জন ম্যাজিস্ট্রেট পদায়ন আছে, বর্তমানে 1 জন কাজ করতেছে, 2 জন ম্যাজিস্ট্রেট পদায়ন হয়েছে, 1 জন এখনো পাওয়ার পায়নি। আজকেও আমাদের মোবাইল কোর্ট হচ্ছে, ট্রাফিক বিভাগও তাদের কার্যক্রমের পরিসংখ্যান দিল। আমরা গত মাসেও আমরা মোবাইল কোর্ট করে 6 লক্ষ টাকা জরিমানা করেছি গত আমাদের 1 জন ম্যাজিস্ট্রেট যেহেতু, পাশাপাশি এর বাইরেও স্যার ইয়ে করা হচ্ছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের পাশাপাশি আপনারাও যাতে এটাতে আর কি সম্পৃক্ত হন। হয়তো আমাদেরকে বললেন, কিন্তু আপনাদের যার যার অবস্থানে যে দায়িত্ব আমরা সবাই যদি পালন করি তাহলে, কারণ সড়ক পরিবহন সেক্টর একটা সমন্বিত সেক্টর, এখানে তো এককভাবে কাউকে দায়িত্ব দিয়ে বা কেউ কোনো কিছু করতে, এখানে সবারই দায়িত্ব আছে, রোড ইউজারের দায়িত্ব আছে, সবারই দায়িত্ব, রোড ইউজার বলেন, আমি বারবার বলছি ল এনফোর্সিং এজেন্সি বলেন, ট্রাফিক বিভাগের সবারই দায়িত্ব রয়েছে। সেই বিষয়টা যেটা রয়েছে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর ছোট গাড়ির বিষয়টা স্যার যেটা আমি বললাম, যে ছোট গাড়িকে নিরুৎসাহিত আমরা বড় গাড়ির দিকে যেন আমরা যাইতে পারি, বড় অর্থাৎ মাস ট্রানজিটের দিকে গেলে দেখা যায় একটা ইয়েতে অধিক সময় গাড়ি যাত্রী চলাচল করতে পারবে। আর স্যার একটা বিষয় ছিল স্যার, আমাদের তো স্যার যেটা উনি বলেন সংখ্যা নির্ধারণের বিষয়টা আমি একটু না বলি না, সেটা হচ্ছে আমাদের জেলা পর্যায়ে জেলা যাত্রী এবং পণ্য পরিবহন কমিটি রয়েছে, যেটা হেডেড বাই হচ্ছে ডেপুটি কমিশনার, এবং মেট্রোপলিটন পর্যায়ে মেট্রোপলিটন যাত্রী পণ্য পরিবহন কমিটি রয়েছে, সেটা হচ্ছে হেডেড বাই পুলিশ কমিশনার, এবং বিভাগীয় পর্যায়ে একটা যাত্রী পণ্য পরিবহন কমিটি রয়েছে হেডেড বাই বিভাগীয় কমিশনার মহোদয়।
সেখানে স্যার এই ছোট গাড়ির যে বিষয়গুলো এগুলো সংখ্যা নির্ধারণ করা আছে, যেমন আমাদের এখানে মেট্রোপলিটন এরিয়ায় বাস রুট, হিউম্যান হলার রুট, টেম্পো রুট নির্ধারণ করা আছে এবং সিলিং এই অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কিন্তু সিলিং নির্ধারণ অনুযায়ী রুট পারমিট ইস্যু করা হচ্ছে, ওই অনুযায়ী কার্যক্রম চলছে স্যার। আর কোন কোন জায়গায় স্টপেজ দিতে হবে স্টপেজ নির্ধারণ করার জন্য আমাদের আরটিসি সবাই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকে স্টপেজগুলো একটা তালিকা আমরা সিটি কমিশনে পাঠিয়েছি, আপনারা পেয়েছেন এটা। আশা করি এই অনুযায়ী আপনারা কাজ করবেন। রাস্তার মার্কিং গুলো আপাতত হচ্ছে যেখানে ইউটার্ন আছে বা ই আছে এগুলো করা হচ্ছে স্যার। স্যার আরেকটা বিষয় স্যার আপনাকে বলবো স্যার, আপনি স্যার চট্টগ্রামের অভিভাবক হিসেবে স্যার, সেটা হচ্ছে স্যার আমাদের এখানে এত বড় একটা মহানগর, এখানে কিন্তু স্যার বাস টার্মিনাল নাই। যে বাস টার্মিনাল বদ্দারহাটে রয়েছে, এই বাস টার্মিনালে কিন্তু স্যার এখানে কোনো গাড়ি থাকে না, দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এটা হচ্ছে আমাদের বাস টার্মিনালের বিষয়টা স্যার আপনার সুদৃষ্টি আছে। বাস টার্মিনালটা খুবই জরুরি স্যার। এখানে চট্টগ্রামে এত বড় মহানগর একটা বাস টার্মিনাল না, এটা হতে পারে স্যার। আমি স্যার ঢাকায় দেখেন স্যার, ওখানে কিন্তু স্যার সাইদাবাদ বাস টার্মিনাল, ফুলবাড়ি আছে, মহাখালী আছে, কাকতুল আছে, 4টা বাস টার্মিনাল রয়েছে। এখানে একটা বাস টার্মিনাল খুবই একটা জরুরি বিষয়। আর সর্বশেষ আরেকটা বিষয় বলবো স্যার, একজন বলছেন যে রিট পিটিশন সংক্রান্ত, গাড়ির সংক্রান্ত, আমরা রিট পিটিশনে স্যার এটা ফাইল করেছি, 2বার শুনানি হয়েছে, কিন্তু স্টিল না আদেশ পায়, আজকে হয়তো আদেশ হতে পারে। ওই বিষয়টা নিয়েছে, এটা ওনাদেরকে আমি বলেছি অলরেডি স্যার। তো আমার কথা হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা আমাকে যেটা মনে করবেন, আমি যে কোনো সময় স্যার আমি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন গেলে তাদের সমস্যা সমাধান চেষ্টা করতে স্যার। আমি একটা সেকেন্ড একটু ফ্লোর নেই স্যার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ নুরুল হাসান, আমি সিইও ট্রান্সপোর্ট প্রফেশনালস অ্যালায়েন্স। আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমার একটা কোম্পানি আছে, আমরা ট্রান্সপোর্ট নিয়ে, ট্রাফিক এবং ট্রান্সপোর্ট নিয়ে কাজ করি। এটা প্রাইভেট একটা কোম্পানি, হ্যাঁ জি। কিন্তু আমি এখানে চট্টগ্রামের যে মাস্টার প্ল্যানটা হচ্ছে, সিডিএ যেটা করছে, সেটার ডেপুটি টিম লিডার হিসেবে আছি এবং এখানে একটা ট্রান্সপোর্ট প্ল্যান হচ্ছে, সেই ট্রান্সপোর্ট প্ল্যানটা আমি লিড করছি। তো এই মানে আমি আজকে মেইনলি ট্রাফিক জ্যাম নিয়ে বলবো। আমাদের স্পেশালি গত 2-2.5 বছর ধরে আমরা চট্টগ্রামে কাজ করার পরিপ্রেক্ষিতে, এবং আমি যেহেতু চিটাঙ্গেরই ছেলে, আমার বাসা, আমার বেড়ে ওঠা হচ্ছে লালখান বাজার, এখন আমি হালিশহর থাকি। তো আমার দেখা চট্টগ্রাম এবং আমার কাজ করার যে 2-2.5 বছরের অভিজ্ঞতা, আমরা পুলিশের সাথে, বিআরটিএর সাথে, বিআরটিসির সাথে এবং আমার টিম বিভিন্ন মালিক শ্রমিকের সাথেও, শ্রমিক ইয়াদের সাথেও কাজ করেছে, পোর্টের সাথে কাজ করেছে, 2-একটা স্কুলের সাথেও আমরা কথা বলেছি। স্পেশালি আমরা ট্রাফিকের সিচুয়েশনটা খুব সিরিয়াসলি আমরা মাস্টার প্ল্যানে অ্যাড্রেস করছি। তো সেখান থেকে কিছু চুম্বক অংশ যেগুলো আসলে এই ইয়ের জন্য জরুরি, সেগুলো আমি তুলে ধরছি। প্রথম জিনিস হচ্ছে রিক্সা। বাংলাদেশের কোথাও এখন প্যাডেল চালিত রিক্সা আসলে নাই, মানে গ্রামাঞ্চলে নাই, শুধুমাত্র শহরগুলোতে কিছু আছে, এবং ব্যাটারি চালিত রিক্সা এটা একটা বাস্তবতা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সার সবচেয়ে বড় যে উপাদানটা ব্যাটারি কিন্তু দিনকে দিন আরো সস্তা হবে। আপনারা যদি টেক ফলো করেন, সোডিয়াম আয়ন ব্যাটারি এখন কি বলা যায়, মাস প্রোডাকশনের দিকে যাচ্ছে, যেটা বর্তমানে যে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে তার থেকে 10 ভাগের 1 ভাগ দাম হবে। তার মানে একটা গাড়ির ব্যাটারির কথা চিন্তা করেন, 2 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত একটা গাড়ির ব্যাটারি, যেগুলো ইভি ব্যাটারি, হ্যাঁ, 4 লাখ টাকা বা 6 লাখ টাকা এরকমের ভিতরে থাকে, সেটা আপনি 50-60 হাজার টাকা বা গাড়ির জন্য 50-60 হাজার টাকা হয়ে যাবে। তাইলে আপনার একটা রিক্সার জন্য কিন্তু আরো কমে যাবে। তার মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আগামী 5 থেকে 10 বছরের ভিতরে ইভি গাড়ির একটা সার্জ বিভিন্ন দেশে চলে আসবে, এবং আমাদের বাংলাদেশও এটা থেকে দূরে থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, চট্টগ্রামের সড়কগুলো আসলে অত চওড়া না, প্রচুর আমাদের সরু সড়ক আছে। আমরা কিন্তু রিক্সা বাদ দিয়ে চট্টগ্রাম শহরকে কখনো কল্পনা করতে পারবো না, সেটা যেই ভূমিকাতেই হোক না কেন, সেটা যদি ইভি হোক অথবা কি বলে ম্যানুয়াল রিক্সা হোক। তবে আমি ব্যক্তিগতভাবে এখন ম্যানুয়াল রিক্সার আসলে খুব বেশি পক্ষপাতী না, ঠিক আছে, এটা বিভিন্ন কারণ, যাক এনিওয়েজ। তো এইটা আমাদেরকে আসলে রাখতে হবে, কিন্তু আমরা কিভাবে রাখবো এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের মাস্টার প্ল্যানে আমরা হয়তো এই ধরনের একটা প্রস্তাব দিব যে মেজর রোডগুলোতে, আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন, 95-এ যে আমাদের ইউএনএইচসিআর এর যে মাস্টার প্ল্যান করে দিয়েছিল সিডি এর জন্য এবং চট্টগ্রামের জন্য, সেখানেও কিন্তু বলা ছিল আমাদের যে প্রধান সড়কটা, সেখান থেকে রিক্সা
এবং রিক্সা ভ্যান উচ্ছেদ করার জন্য বা না মানে চলাচলের অনুমতি না দেওয়ার জন্য। কারণ হচ্ছে এটা যেহেতু প্রধান সড়ক, এইখানে মোবিলিটিটা খুব ইম্পর্টেন্ট এবং রিক্সা মোবিলিটির জন্য আসলে খুব মোবিলিটি মানে স্পিডটা একটু ইম্পর্টেন্ট, যে আমি তাড়াতাড়ি যেন যেতে পারি। হ্যাঁ, তো এইটার জন্য কিন্তু ওনারা তখনই কিন্তু বলেছিলেন। তো আমরাও কিন্তু এখনো আমি সেই স্ট্যান্ডেই থাকবো যে মেজর রোডগুলোতে আসলে রিক্সা থাকাটা আমাদের জন্য সুবিধাজনক হবে না, বরং আমাদের বাস এবং পাবলিক ট্রান্সপোর্টের দিকে আরো অনেক বেশি এমফাসিস দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে নো স্টপিং, মানে মোড়গুলোতে থামানো যাবে না। 50 থেকে 100 মিটারের ভিতরে কোনো ধরনের গাড়ি, কোনো ধরনের যানবাহন থামানো যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট। আমি জানি যে আমাদের পুলিশ সদস্যরা খুব চেষ্টা করছেন এটাতে, কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু অনুরোধ করব, সেটা হচ্ছে এক্সিট ব্লকিং বলে আমরা একটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং একটা শব্দ ইউজ করি। সেটা হচ্ছে আপনি কিন্তু অ্যাপ্রোচের দিকে যেখানে গাড়ি এসে থামবে ওগুলো আপনি নিয়ন্ত্রণ করছেন খুব ভালোভাবে, কিন্তু এক্সিট যেটা যেখান দিয়ে বের হয়ে যাবে গাড়িটা, দেখা যায় যে ওখানে নিয়ন্ত্রণটা ওইভাবে কঠোর হচ্ছে না। এবং এইটার সুযোগ নিচ্ছে বাস, টেম্পো, ওরা ওই জায়গায় দাঁড়ায় থাকে। একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, আপনি 2টা লাইন দিলে চিটাং শহরের রাস্তা বন্ধ, একটা বাসের পরে আরেকটা বাস দাঁড়ালে চিটাং শহরের রাস্তা বন্ধ। ঠিক আছে, তো এইটা আমাদের বাস মালিক সমিতির ওনাদেরকেও আমি অনুরোধ করব যে এই ব্যাপারটা খেয়াল করার জন্য। এটা আমাদের সবাইকে আমাদেরকে কষ্ট দিচ্ছে। আমি ইউএন এসকেপের একটা আর্থিক সহায়তায় আমার কোম্পানির টিপিএ আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে এবং এইটা সিডিএও এটার সাথে জড়িত, কারণ এইটার কথা ছিল যে সিটি কর্পোরেশনকে আমরা এটা সাবমিট করব এবং সিডিএ মাস্টার প্ল্যানে এটা অন্তর্ভুক্ত থাকবে। সেটা হচ্ছে যে আমরা বাস স্টপ কোথায় নির্ধারণ করতে পারবো এইটার একটা লজিক্যাল একটা এবং চট্টগ্রামের জন্য একটা তৈরি করে দেওয়া, ফরম্যাট তৈরি করে দেওয়া। তো আমরা সেটা তৈরি করেছি এবং এটা অ্যাপ্লিকেশন কিভাবে হবে সেটাও দেখানো, এবং আমরা আপনার কালুরঘাট থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত কোথায় কোথায় হতে পারে বাস স্টপগুলো সেটারও আমরা একটা নির্দেশনা দিয়েছি। এবং এইটা চিরাং সিটি কর্পোরেশনকেও এই ডকুমেন্টটা দেওয়া হয়েছে। আমি নতুন যে চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনাকে আমি আবার এটা সরবরাহ করবো, যাতে করে উনি ওনার টিম নিয়ে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে বাস টেম্পো স্টপ, খুবই ইম্পর্টেন্ট। এই যেটা এখন বললাম যে বাস টেম্পোর জন্য, আমি শুধু বাসের জন্য না, টেম্পোর জন্য কিন্তু আমরা নির্ধারণ করেছি যে, এবং এইখানে আমরা খুব ভিজুয়াস আমরা সার্ভে করেছি এই ইয়েতে কোনখানে কতগুলা বাস আসে, কি ধরনের যাত্রী নেই, এগুলো সবগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ধরেন 7-8 বছর বয়সেও আমরা কিন্তু চিটাং শহরে ট্রাফিক সিগন্যাল দেখেছি, কিন্তু এখন ট্রাফিক সিগন্যাল নাই, 40 বছর হয়ে গেল। এইটা মানে খুবই একটা অকওয়ার্ড আমাদের জন্য। হ্যাঁ, অটোমেশন ট্রাফিক সিগন্যাল, এটা আসলে সবচেয়ে আমার যেটা মনে হয় যে এটা বাইরের দেশগুলো থেকে যদি আমরা কিনতে যাই অনেক বেশি খরচ পড়বে। আমরা যদি দেশে এটা তৈরি করতে পারি তাহলে কিন্তু খরচটা কমে যাবে। এবং আমি এটাও মানে যদি মনে করো ইনফরমেশনের জন্য বলতে পারি যে আমরা টিপিএর পক্ষ থেকে গত 2 বছর আমরা গবেষণা করে আমরা ট্রাফিক সিগন্যাল তৈরি করেছি এবং এটা ফিট ফর ইউজ ইন বাংলাদেশি কনটেক্সট। তো এটাও একটা আপনাদের আমরা ঢাকায় না, আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, চেষ্টা করছি। ঢাকায় আমরা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন এবং ডিএমপি তিনোটা প্রতিষ্ঠানকে আমরা দেখিয়েছি। ডিটিসিএ কে এখনো দেখানো যায় না, বাট টেনেও। তো এটা হয়তো আপনি দেখতে চাইলে মেয়র সাহেব আমরা আপনাকে উপস্থাপন করতে পারি, দেন আপনি ডিসাইড করতে পারবেন। এরপরে আরেকটা হচ্ছে যে ট্রাফিকের মনিটরিং টিম, ট্রাফিক জ্যাম হচ্ছে, আমি এই মেজারগুলো নেওয়ার পরে আমার একটা ট্রাফিক মনিটরিং টিম থাকা দরকার। সেকেন্ড জিনিস হচ্ছে মিড টার্ম সলিউশন। কিছু সলিউশন আমরা বলছি, যেমন ধরেন ফুটপাথ এবং রাস্তা, এটা ক্লিয়ার থাকতে হবে। রাস্তা যদি বক্তব্য কমান, এখানে আরো বক্তা আছে। পার্কিং ম্যানেজমেন্টের
ম্যানেজমেন্টের কথা আমরা বলছি, বক্তব্য শর্ট করেন। পার্কিং ম্যানেজমেন্টের কথা বলছি, শুধু এখানে প্রত্যেকের জন্য আলাদা করে দেওয়া, সিএনজির জন্য, মোটরসাইকেলের জন্য, সার্ভিস যে ভেহিকেলগুলো আছে সেগুলোর জন্য এবং গাড়ির জন্য তো বটেই, আলাদা আলাদা ভাবে করতে হবে। আরেকটা ব্যাটারি বিক্রি বন্ধ করেন, ব্যাটারি বিক্রি বন্ধ করেন। সেটা হচ্ছে যেটা জনল ভাইয়া বলেছে যে আমাদের বহু ভবনে আসলে পার্কিং থাকার কথা, কিন্তু এখন সে পার্কিং গুলো নাই, এগুলো উদ্ধার করতে হবে, স্পেশালি মেজর রোডের সাথে যেসব বড় বড় বিল্ডিং আছে এবং কি আছে। জি, আসসালামু আলাইকুম মাননীয় মেয়র এবং মাননীয় মেয়র মহোদয়, আমি আজকের এই যানজট নিরসন সংক্রান্ত সবাইকে আবারও স্বাগত জানাই। এখন আর হবে না, আমি একেবারে টু দা পয়েন্টে 1 মিনিটে কয়েকটা বিষয় উপস্থাপন করব। আমার নাম মোহাম্মদ মাহবুব আলম খান, আমি ডিসি ট্রাফিক দক্ষিণ হিসেবে গত 18 সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছি। আমার প্রথম যে বিষয়টা ফুটপাত, এগুলো তো আলোচনা হয়েছে, তো এগুলো বিষয় নাই। এই গত 5ই আগস্টের এই শেষ মুহূর্ত থেকে যে বিষয়গুলা সিটি কর্পোরেশন থেকে করা হয়েছে, এগুলো আমাদের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে এখন দেখি যে আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমন যেটা বলা হয়েছে, অলিখা মসজিদ এবং লালদিঘির মোড়ে যে একটা স্থাপনা তৈরি করেছে সিটি কর্পোরেশন থেকে, এগুলা বড় গাড়ি লালদিঘি। তারপরে আমার দ্বিতীয় বিষয়টা হলো আমাদের যে অবৈধ গাড়ি এবং লালদিঘি তো সেম, গোলচক্করের আবার গোলচক্করের পাশে আবার গোলচক্কর করে, যার কারণে বড় গাড়িগুলো আর টার্ন করতে পারে না। লালদিঘি এবং অলিখা মসজিদ এবং লালদিঘি, এই দুইটা অক্সিজেনে আছে আরেকটা। তারপরে নতুন ব্রিজের যে গোলচক্করটা, মাননীয় মেয়র আপনার বাড়ি ওইদিকে, আমি জানি আপনি বেশ কয়েকবার এটা নিয়ে একটু গবেষণা করছেন। এইখানকার গোলচক্করটা এত বড়, আর আমাদের এত বড় একটা ব্রিজ থেকে নেমে, ঢাল থেকে নেমে লোড গাড়িগুলো এসে কিছুদিন আগেও এখানে একটা অন্য বড় দুর্ঘটনা ঘটে। তো এইটা নিয়ে একটু চিন্তা করবেন। এবং কালুরঘাট ব্রিজ থেকে যে কানেক্টিং যে নতুন রোডটা হচ্ছে, ওইখানে যদি একটা বড় আন্তর্জাতিক মানের স্টেশন তৈরি করা না হয়, তাহলে এটা কালুরঘাট থেকে যে নতুন রাস্তাটা আসতেছে, সেই রাস্তাটার অর্থাৎ নতুন ব্রিজের এখানে যদি একটা বড় স্টেশন, সাইন্টিফিক ওয়েতে বড় আন্তর্জাতিক মানের স্টেশন করা না হয়, কারণ বাকি 63 জেলার গাড়ি বা 64 জেলার গাড়ি এই জায়গাটা ব্যবহার করবে, কক্সবাজারের পর্যটনরা ব্যবহারের জন্য এই জায়গাটাতে তখন ব্যবহৃত হবে। তো এই জন্য এখানে একটা অচিরেই যদি বড় আকারের স্টেশনের জন্য পরিকল্পনা নেওয়া হয়, এটা একটা কাজে আসবে। আমাদের নিউ মার্কেট এবং আমতল, এই জায়গাগুলো যানজট নিয়ে কথা বলা হয়েছে। আমার যে অবজারভেশন, আন্দরকিল্লা, আমতল, নিউ মার্কেটে এই যানজটগুলো মানুষ দ্বারা তৈরি করা হয়, গাড়ি দ্বারা খুব কম। কারণ হলো এই রাস্তার এই পার থেকে ওপারে যাইতে হলে হেঁটে যাইতে হয়, প্রতিটা গাড়িকে ব্রেক করা হয়। এখানে যদি ফার্ম গেটের মতন চতুর্মুখী একটা ফ্লাইওভার করা হয় বা ওভারব্রিজ করা হয়, ফুট ওভারব্রিজ করা হয়, তাহলে আমার ধারণা একটা আসছে যেটা, সেটা ব্যবহৃত হচ্ছে না এবং ব্যবহার করতে বাধ্য করতে হবে জনগণকে এমন ভাবে সাইন্টিফিক ওয়েতে একটা ফুট ওভারব্রিজ। তারপরে রাস্তা হইতে যত সময় ময়লা আবর্জনা, এগুলো আলোচনা হয়েছে, এগুলো ছোটখাটো বিষয়, ইনশাল্লাহ এগুলো হবে আশা রাখি। রাস্তায় নির্মাণ সামগ্রী, এগুলো আছে। নয়াবাজার মোড় থেকে ফুলেতলি ব্যাটারি রিক্সার বিষয়ে যে বিষয়টা আলোচনা হয়েছে, বাস বের বিষয়ে আলোচনা হয়ে গেছে। ব্যাটারি রিক্সার বিষয়ে আমাদের অবজারভেশন হলো ট্রাফিক দক্ষিণ বিভাগ থেকে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল ডিসির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা হলো মেইন রোডগুলো আগে নির্ধারণ করতে হবে, যে এগুলোতে কোনো অবস্থাতে এই ব্যাটারি রিক্সা চলতে দেওয়া যাবে না। কারণ মাননীয় হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বলছে যে হাইওয়েতে দেওয়া যাবে না, আবার বলছে যে মেইন রোড চলতে দেওয়া যাবে, এই কথা আবার বলে নাই, বা কোথায় চলতে দেওয়া যাবে সেটাও নির্ধারণ করে দেওয়া হয় নাই। তাহলে আমার প্রস্তাবনা হলো, মাননীয় মেয়র, আপনি যদি ব্যাটারি রিক্সাকে নির্ধারিত সংখ্যায় অনুমোদন দেন, তার আগে মেইন রোড কোনগুলো, সিটি কর্পোরেশনের এই সিটির মহানগরীর মেইন রোডগুলো আগে নির্ধারণ করুন, করে কত সংখ্যক দেওয়া যায় এবং এই রোডগুলা, বাকি রোডগুলা কতটুকু ব্যাটারি নিতে পারবে, সেগুলা সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে যদি দেওয়া হয়, তাহলে এই নগরে যানজট মুক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আজকে যেটা বলতে চাচ্ছি, যে আমার কথাগুলো আমি সবাই শুনেছি, সেই শোনার প্রেক্ষিতে আমাদের এই যানজট নিরসনের জন্য যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে একটি সমন্বিত প্রচেষ্টা। এখানে আমরা বিশেষ করে সিটি কর্পোরেশন, আমাদের যে সিএমপি ট্রাফিক জোন আছে, নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট,
জয়েন্স বিআরটিএ আর আমাদের যে শ্রমিক সংগঠনগুলো আছে এবং বিভিন্ন মালিক সংগঠন যে পরিবহনের অল সোর্স অফ পরিবহন, আমি শুধু একটা না, যত পরিবহনের মালিক আছে আর শ্রমিক আছে, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আর বিশেষ করে আমরা যারা স্টেক হোল্ডাররা আছে। তো মূল জিনিসটা, প্রতিপাদ্য যে জিনিসগুলো আমাদের দরকার সেটি হচ্ছে যে আমাদের ব্যাটারি চালিত যে রিক্সা সমূহ যদি শৃঙ্খলার সাথে চলাচলের একটা নীতিমালা, ওই নীতিমালা আমি একটু পরে শোনাচ্ছি। ট্রাফিক উত্তর জোনে কোন কোন রাস্তা সমূহ বিবরণ একটা দেওয়া আছে। কাপ্তাই রাস্তার মাথা থেকে বলদারহাট হয়ে দামপাটা পুনা ক্রসিং পর্যন্ত, 16 শহর 2 নং গেট থেকে প্রবর্তক মোড়, গোলপাহাড় জিসি জাকির হোসেন রোড, ওয়ারলেস মোড় থেকে জিসি মোড়, মূল সড়কে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ করে ব্যবস্থা চলমান, মানে এগুলো চলতে পারবে না। বুঝতে পেরেছেন? ট্রাফিক উত্তর জোনে কাপ্তাই রাস্তার মাথা থেকে বলদারহাট হয়ে দামপাড়া পুনা ক্রসিং পর্যন্ত এবং 16 শহর 2 নং গেট থেকে প্রবর্তক মোড়, গোলপাহাড় হয়ে জিসি পর্যন্ত, জাকির হোসেন রোড, ওয়ারলেস মোড় থেকে জিসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। এটা গেল উত্তর জোন। ট্রাফিক দক্ষিণ জোনের রাস্তা সমূহের বিবরণ। দামপাড়া পুনা হতে টাইগার পাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালি পর্যন্ত, নিউ মার্কেট হতে জুবলি রোড কাজীর দড়ি, আলমাস হয়ে ওয়াসা মোড় পর্যন্ত, লালখান বাজার হতে জামাল খান আন্দরকিল্লা মোড়, গনি বেকারির মোড় থেকে চট্টগ্রাম কলেজ, কিয়ারি মার্কেট, গুলজার মোড়, অলিখা মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে। ঠিক আছে? ট্রাফিক পশ্চিম জোন দেওয়ানহাট হতে আগ্রাবাদ বাদামতলের মোড়, এক্সেস রোড, ডিটি রোড প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে। ঠিক আছে? ট্রাফিক বন্দর জোন, সেটা হচ্ছে বারিক বিল্ডিং এর মোড় থেকে সল্টগোলা ক্রসিং, কর্ণফুলী টানেলের গোল চত্বর, আকমল আলী রোডের মাথা, লিং রোডের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে। এটা ডিসিশন। এখন আসেন আপনি, এরপরে আমাদের কিভাবে আমরা মূল সড়কে, মূল যে ইয়াটাতে আমরা কি করতে পারি। এখানে কিছু প্রস্তাব এসেছে খুব চমৎকার। আমরা কিছু যাত্রী ছাউনি আর বাস স্টপেজ আমরা করব, এবং এগুলি আমার মনে হয় একটা সিদ্ধান্ত আমাদেরকে যেটা দিয়েছে ওইভাবে আমরা আমাদের যে সংস্থাগুলো আছে, আমরা 3-4টি সংস্থা মিলে সে কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। এটা আজকে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এরপরে আসেন বাস টার্মিনাল অথবা বাস স্টেশন, বড় বাস স্টেশন। আমরা কুলগাঁওতে একটি বাস স্টেশন অলমোস্ট কাজ শুরু হয়েছে, সেটা আমি সরজমিনে দেখে কুলগাঁও বাস স্টেশনটা দ্রুত সেটা যাতে কাজ শুরু হয় সেটা আমি দেখছি। কুলগাঁও যেটা অক্সিজেন এলাকার জন্য, ওই এলাকার জন্য সেটা হচ্ছে আপনার বিশেষ করে কুলগাঁওটা হচ্ছে কোন জোন পড়েছে? উত্তর জোনে, উত্তর জোন। আচ্ছা আমি বলছি, এখন আমার কর্ণফুলী ব্রিজের পাশে যেটা সবচেয়ে বেশি যানজট হচ্ছে, সেটার জন্য আমরা ডিসি মহোদয়কে আমরা একটা জায়গা ব্যবস্থা করে দিতে বলেছি। আশা করি এই জায়গাটা বেশি বড় না হলেও ওইখানকার যে গাড়িগুলো আছে এখানে আমরা হয়তোবা সেটা ব্যবস্থা করতে পারবো, এবং সেই জায়গাটা অলরেডি আমরা উইদিন শর্ট টাইম সেটা আমরা স্টার্ট করে দিব, যেটা কর্ণফুলী ব্রিজের পাশে। তো এটা ওই সাইডে একটা আমরা বাস, এটাকে আমরা বাস টার্মিনাল বলতে পারবো, বাস স্টেশন বলতে পারবো আমরা, কারণ হিউজ বড় একটা না, বাট ওই এলাকার গাড়ির যাতে যানজট না হয় সেটা বোধহয় তারা এই সমস্যাটার সমাধান কিছুটা আমাদের হবে সেটা দিয়ে। আর বদ্দারহাটের দিকে এখানে আর একটা চমৎকার কথা, কালুরঘাট থেকে নতুন রাস্তা, ওই জায়গাটা আমরা একটু দেখবো, দেখে যে জায়গায় আমরা একটা টার্মিনাল করতে পারবো সেই জায়গাটা আমরা চুজ করবো, এবং সেখানে আমরা
ইনশাল্লাহ সেটা কাজ করব। কাজে ওই জায়গাটা আমরা তাহলে একটা চিন্তা করছি, কালুরঘাট থেকে নতুন রাস্তা, এবং সেখানে নিশ্চয় জায়গাও আছে বেশ। আর বদরহাট একটা বাস টার্মিনাল আছে, সেটা বোধহয় বিআরটিএ করেছে না, বাস টার্মিনালটা সিডিএ করছে। সিডিএ করলে এটা আসলে পর্যাপ্ত সুবিধা সেখানে নেই, সেখানে টয়লেট ফ্যাসিলিটিসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে লাইটিং ফ্যাসিলিটিস বোধহয় কম আছে। তো ওইগুলো যদি আমরা আরেকটু এনশিওর করে সেটাকে সুন্দর করতে পারি, তাহলে বদরহাটটাও আসলে আমার মনে হয় কিছুটা কাজে দিবে আমাদেরকে। এর বাইরে অন্য আরেকটি আমরা যাতে করতে পারি আরেকটি জায়গায় বাস স্টপেজের মতো, সেটা আমরা করব। সেটাও আমরা ফিজিবিলিটি স্টাডি করছি, আর সেখানে লোকেশন ঠিক করে সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। এখন আসুন আপনার যে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে যত্রতত্র বাস ভেহিকেল এগুলি দাঁড়াতে পারবে না। এই যে যাত্রী ছাউনি বাস স্টপেজ যেখানে থাকবে সেখানে দাঁড়াতে হবে। এই জায়গায় আমাদেরকে স্ট্রিক্টলি সেটা ফলো করতে হবে, মেনটেন করতে হবে, এবং এটার জন্য আমাদেরকে সবাইকে একসাথে সমন্বয়ে কোঅর্ডিনেশন ঠিক করে কাজ করতে হবে, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যেটা মনে করি, এটার যদি মধ্যে কোঅর্ডিনেশন না থাকে তাহলে বাসগুলো যত্রতত্র যেটা দাঁড়ায় সেটার কারণে কিন্তু যানজটও বেড়ে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টও বাড়ছে। এটা শুধু যানজট না, রোড অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ বলে আমি মনে করছি। সামান্য প্রস্তাব আপনার বলবো আপনার মাধ্যমে, সব বলা হলো সিএনজি, রিক্সা, বাস, প্রাইভেট কারের যে একটা বিশাল বহর, এটা বলছি আমি বলছি একটার পর আমি সব ক্যাচ করছি, সব মাথার মধ্যে রাখছি, আমি বলছি একটার পর। এটা গেল একটা। এখন আপনি আসেন কারের কথা। ইতিমধ্যে আমি কিছু প্রাইভেট কোম্পানির সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে কার পার্কিং, দিনের বেলায় কার পার্কিং থাকবে, সেটা আমাদের কর্পোরেশনের জন্য একটা আমরা একটা বোধহয় সেটা কিছু বেনিফিটেড হব। আর রাতের বেলায় তারা ওই জায়গাটাকে একটা ছোট ছোট দোকান হিসাবে, যেগুলো এখন রাস্তায় বসছে, সেগুলোকে মার্কেট হিসাবে তারা ব্যবহার করতে পারছে। এই টাইপের একটা চিন্তা আমাদের মধ্যে আছে, এই চিন্তা নিয়ে আমরা আগাচ্ছি। এবং এটা পুরাটা যেখানে ফ্লাইওভার গুলো আছে সেখানে নিজ জায়গা যেগুলো বেশ স্পেশাস আছে, সেই জায়গাগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি। অন্য অন্য জায়গায় বিশেষ স্পেশাস না, সেগুলোতে শুধু পার্কিং হিসাবে সেগুলো হয়তো চিন্তা ভাবনা থাকবে। এই টাইপের কিছু আমাদের চিন্তা ভাবনা আছে, এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অলরেডি বেশ কয়েকটি প্রাইভেট কোম্পানি আমাদের সাথে কথা বলছে। তো সেটা গেল একটা। আর এখন আসেন আপনার বিশেষ করে যে জায়গার কথা আপনি বলতে চাচ্ছেন, যে স্কুলের যে বাওয়া স্কুলের যে র্যাম্প, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা র্যাম্প হতে দেওয়া যাবে না। তা আমি মেয়র হিসাবে স্ট্রংলি বলতে চাই, আমি সিডিএ কে বলেছি, সিডিএর চেয়ারম্যানকে, এবং এখানে যারা সিটি নিয়ে যারা পরিকল্পনা করে, দোজ আর দ্য সিটি প্ল্যানার, দে আর অলসো ভেরি মাচ অ্যাগ্রেসিভ এগেনস্ট ইট। সো আমার মনে হয় এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন একটা ব্যক্তির লাভের জন্য আমরা আমাদের সিটিকে যানজট করতে পারি না। এটা ওই সময়কার একটি পরিকল্পনা ছিল। ওই সময়কার একজন ব্যবসায়ীকে খুশি করার জন্য, তার হোটেলের সামনে তার ব্যবসা ভালো হওয়ার জন্য একটা র্যাম্প সেখানে বসানোর পরিকল্পনা করা হয়েছে, শুধু তার হোটেলের যাত্রীগুলো খুব দ্রুত এয়ারপোর্ট চলে যাওয়ার জন্য। কাজে ওই ধরনের পরিকল্পনা আমি সেদিন আদিলুর রহমানের সামনে স্পষ্ট বলেছি। যারা সাংবাদিক ছিল তারা হয়তো আমার কথা শুনেছে। আমি পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সামনে আমি স্পষ্ট বলেছি যে ওই ব্যক্তিটিকে খুশি করার জন্য, পেনিনসুলার যে মালিক, তার খুশি করার জন্য তাকে এবং তার যাত্রীগুলোকে দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর জন্য শুধুমাত্র এই কাজটি করা হয়েছে। এখানে জনগণের স্বার্থের জন্য কোনো, বরঞ্চ জনগণের বিরুদ্ধে কি সেটা করা হয়েছে। এখানে একটা ব্যস্ততম স্কুল, বাওয়া স্কুল সেখানে রয়েছে, সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই জিসির দিকে তারা আসতে থাকে। কাজে এখানে যানজট আরো বাড়তে থাকবে, এবং সেটা কোনো ক্রমে আমরা হতে দিব না ইনশাল্লাহ। আর যেটা চক্করের কথা বলা হয়েছে, আমি একদম একমত। বিশেষ করে আপনার এই চত্বর যেটা আপনার আমাদের কর্ণফুলীতে আছে, তারপর অলিখা মসজিদ, এগুলো আমি আমার যে ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার, ওনাকে বলছি অনতি বিলম্বে এগুলো একটু দেখে এই চত্বরগুলোকে সাইন্টিফিক ওয়েতে কিভাবে যানজট নিরসনের জন্য ভূমিকা রাখতে পারে, কমিয়ে স্পেসটা কমিয়ে এনে কিভাবে যানজট নিরসনের ভূমিকা রাখতে পারে, সেই ধরনের একটা স্টাডি অ্যানালাইসিস করে আমাকে রিপোর্ট দেওয়ার জন্য। এরপরে আসেন আপনার বিশেষ করে
স্কুলের যারা ওনার আছে আমরা তাদেরকে অলমোস্ট রিকোয়েস্ট করেছি যে বড় বড় স্পেশাস রোড, বিশেষ করে অনন্যার দিকে অনেক জায়গা আছে বড় বড় স্কুলগুলো সেদিকে চলে যাওয়ার জন্য, তাহলে শহরের যানজটটা অনেক কমে। ইতিমধ্যে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং সেখানে সেকেন্ড থট থাকবে, যেটা একটু আগে উনি বলেছেন যে তাদেরকে প্রাইভেট কারগুলো যাতে বেশি বের না হয়ে তাদের নিজস্ব যাতে পরিবহন যাতে থাকে, সেই পরিবহনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের তারা আনা নেওয়া করে। এই টাইপের তাদের সাথে আমাদের বৈঠক হবে এবং কথা হবে এবং সেটা চলতে থাকবে। এরপরে আরেকজন বলেছেন যে আমরা রোড ট্রাফিক ম্যানেজ করার জন্য যে একটা কালার করা, একটা মানে দুটো কালার থাকলে তাহলে পরে সেটাকে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে অবৈধ চার্জিং, যেটা ওই যে ব্যাটারির, সেটা অবৈধ চার্জিং যে স্টেশনগুলো আছে আমরা সেটা আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে আমরা অবশ্যই সেখানে তাদেরকে দায়িত্ব দিব। এটা শুধু আমরা নয়, বিআরটি কে আমরা বলবো এবং পিডিপি, এটা ঠিক আছে, ওটা বলছি আর কি। বিআরটি এবং আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে তারা গিয়ে সেখানে দেখবে, দেখার পরে সেগুলো বন্ধ করার স্ট্রং একটা সিদ্ধান্ত আমরা নিব। এটা ইভেন ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বেশি থাকবে এবং সেটা থাকবে, এটা হবে। আর এখানে ওইটা ওই বাসগুলোকে আমার মনে হয় যদি আমরা সমগ্র বাসগুলোকে 3-4টা কোম্পানির মাধ্যমে আনতে পারি, ম্যাক্সিমাম 5টা কোম্পানির মধ্যে আনতে পারি, তাহলে পরে একটা ডিসিপ্লিনের মধ্যে সেটা থাকবে এবং যানজট নিরসনে সেটা কিছুটা হলেও কাজ করবে। আর এরপরে স্মার্ট ট্রাফিক সিস্টেমের কথা উনি বলেছেন, আমি ওনাকে বলতে চাই যে আপনি কোন একটা জায়গায় সেটা মডেল ওয়ার্ক হিসাবে সেটা কাজ করেন, কোন একটা ওয়ার্ডে অথবা কোন একটা রোডে আপনি সেটা করেন, এটা আমাদেরকে দেখান। যদি এটা ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই এই সিস্টেমটা অবশ্যই আমরা ফলো করব, কারণ আমরা চাচ্ছি যে এটা অটোমেশন অথবা যে কোনোভাবে হোক একটা স্মার্ট সিটির আন্ডারে সেটা পড়ছে। আমরাও চাই একটা শহরটাকে একটা ক্লিন সিটি, স্মার্ট সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি। কাজে এই প্রকল্পের আওতায় এই জিনিসটা আমার মনে হয় যদি ইফেক্টিভ হয় তাহলে এটা আমাদের জন্য মঙ্গলজনক। ওভারঅল আমি আসলে সবকিছুই টাচ করতে চেষ্টা করেছি উইদিন শর্ট টাইম। আমি আসলে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, এই জন্য আসলে আর বেশি বক্তব্য রাখছি না। আর আমরা প্রতি রাতে আপনারা জানেন, এটা আসলে আমার নিজেরও খুব খারাপ লাগে একজন রাজনীতিবিদ হিসাবে, যখন ফুটপাতের মধ্যে যখন আমরা রাত্রে অভিযান করি, কিন্তু এটা বুঝতে হবে যে যারা ট্রেড লাইসেন্স দিয়ে দোকানগুলো করছে তাদের অবস্থাটা আপনাদের বুঝতে হবে। আমি জানি যে আপনাদের একটা পরিবার আছে, তো সে লোককে আমি এটাই বলছি যে পার্কিং গুলোকে যদি আমরা কিছুটা জোনে আনতে পারি, মার্কেট জোনে, রাতে তারা মার্কেট করবে, দিনে পার্কিং থাকবে, এই টাইপের কিছুটা চিন্তা ভাবনা মডেল নিয়ে আমরা আগাচ্ছি। তাতে করে এই সমস্যাটার সমাধান আমরা কিছুটা হলেও দিতে পারবো, তাদেরকে কিছুটা পুনর্বাসন করার। আরেকটা আমার চিন্তা আছে, জোহরহকার মার্কেটটা ভেঙে, আমি জোহরহকার মার্কেটের সাথে বসবো, জোহরহকার মার্কেটটা ভেঙে যদি এটাকে 3 তলা অন্ততপক্ষে করা যায়, তাহলে আশেপাশের যে আমতলা, নিউ মার্কেট যারা বসছে তাদেরকে আমি সেখানে পুনর্বাসন করার একটা চিন্তা ভাবনা আছে। কাজে এই চিন্তাগুলো আমার মধ্যে আছে, একটু সময় লাগলেও আশা করি এই চিন্তা ভাবনার মধ্যে আছে। আর আপনার বিশেষ করে কোনটা ফুটওভার ব্রিজ আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের কয়টা আছে এখন প্ল্যান? 34টা। ওই 34টা ফুটওভার ব্রিজ আপনারা বলে দিন কোন কোন জায়গায়, এটা অলরেডি আমাদের করতে হবে। আমাদের ওই 34টা আপনারা দিয়েছেন না, তাহলে ওইভাবে আমরা করে দিচ্ছি। এটার জন্য আমাদের অ্যামাউন্টও আছে, আমরা সেটা করে দিব ইনশাআল্লাহ। যেখানে যেখানে ক্রসিং এর কাজও কিন্তু চলছে, যেখানে ডাবল মামলার বিষয়ে যদি কিছু বলতেন। ডাবল মামলা আরেকটা হচ্ছে আমি এখানে একটু বলতে চাই, ওই যে আমার ভাইরা বলেছে মধু যে বস ডাবল মামলা, আমি আজকে এখানে আমাদের ডিসি ভাইরা আছেন, জয়নুল ভাই আছেন, মাহবুব ভাই আছেন, আমি এবং আপনাদের এডিশনাল কমিশনার যিনি আক্তার ভাই এসেছেন,
ওনার সাথে আমি আলাপ করেছি, আমি এদের কথাগুলো বলেছি যে ডাবল মামলাটা আসলে এরা খুব অসহায় অবস্থায় আছে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা আমার সাথে অনেকদিন একসাথে আন্দোলনে ছিল, আমি দেখেছি তাদের পরিবার নিয়ে থাকলে খুব কঠিন। আসলে একটা ড্রাইভার তাদের পরিবার নিয়ে তাদের সংসার চালানোটা খুব কঠিন হয়। তো এই দিক দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে একজন ধরেন একটা মামলা খেলো, এটা যাতে ডাবল মামলা আর না হয় আর কি, এই জিনিসটা একটু আমার মনে হয় দেখলে পরে মানে সিস্টেমে আছে। তো ডাবল মামলাটা যদি এটা যদি অন্তত পক্ষে আপনারা একটু করে দিন, যে আমরা একবার যদি মামলা খেয়েছি আর সেকেন্ড টাইম আমরা ওইটা দিয়ে তার এটা সেরে। আর ঢাকাতে যেহেতু একটু ডিসকাউন্ট করা হচ্ছে, ওইটাতে একটু আচ্ছা সিস্টেমটা, হ্যাঁ ওই সিস্টেমটা ধরেন আমরা একটু ফলো করতে হবে, আমরা একটু হ্যাঁ। আর 10 দিনের আটকাদেশের ব্যাপারে তারা যেটা বলছে এটা 48 ঘন্টার কথা বলছে। এই জিনিসগুলো আমার মনে হয় একজন মেয়র হিসেবে নয়, আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট যে আসলে এটা আমরা তো আসলে কারণ আমরা আসলে এটা হচ্ছে রাজনীতিটা হচ্ছে জনগণের জন্য। কাজে এই জায়গায় যদি আমরা এই জায়গায় এসে ধরেন এদের জন্য এটা খুবই দরকার, এটা মানে 10 দিন আটকাদেশ থাকলে এদের জন্য আসলে খুব কঠিন হয়েছে। আর আপনারা ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমি বলছি, আপনারা যারা ওনারা আছেন, ড্রাইভার আছেন, আপনারা বসবেন। শৃঙ্খলার জন্য যে রুটগুলো আমি বলে দিয়েছি এই রুটগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন। যদি আপনারা এটার ব্যত্যয় ঘটান তাহলে কিন্তু আজকে এখানে সবার সামনে আমি বলছি এটার দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই জন্য ধরেন প্রশাসনিক ভাবে যদি আপনাদের গাড়ির উপর কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদের উপর দোষ চাপাতে পারবেন না। আমরা স্পষ্টভাবে আপনাদের রুটগুলো বলে দিয়েছি, কোন কোন রুটে আপনি গাড়ি চালাতে পারবেন। জেলার ব্যাপারে আমি যেটা বলছি এটা ট্রাফিক বিভাগ সেটা দেখবে, সেটা একটা শৃঙ্খলার মধ্যে আনতে, এবং বিআরটি আছে, বিআরটি ট্রাফিক বিভাগ সেটা দেখবে জেলার গাড়িগুলোর ব্যাপারে।